আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ফ্রি হ্যান্ডরাইটিং এর তৃতীয় ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা কি করব, একটা কম্পোজিশন আমরা বানাই লিখবো ইংরেজিতে। এটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য বা এম ইন লাইফ। তো দেখো ভাইয়া, তুমি যদি একটা যে কোনো একটা বিষয়ের উপর তুমি লিখতে চাও বা ফ্রি হ্যান্ডরাইট করতে চাও আর কি, তো তোমার সবার আগে যে জিনিসটা দরকার, ওই টপিকসটার উপর একটা বাংলা কনসেপ্ট তোমার জানা দরকার। যেমন এম ইন লাইফ সম্পর্কে যদি আমি ধরো একটা কম্পোজিশন লিখতে চাই, তাহলে এটার যে বাংলাটা মানে কি আমার জীবনের লক্ষ্য, এই আমার জীবনের লক্ষ্য সম্পর্কে একটা বাংলা ভালো একটা কনসেপ্ট তোমার জানা দরকার। ঠিক আছে? তো তুমি যদি বাংলা কনসেপ্টটা ভালোভাবে না বোঝো বা বাংলায় যদি তুমি ভালোভাবে এটাকে ব্যাখ্যা করতে না পারো, তাহলে তুমি ইংলিশ যে এটাকে ট্রান্সলেট করবা বা ইংলিশে যে তুমি ফ্রি হ্যান্ড রাইট করবা, এটা কিন্তু একদম সুন্দর হবে না। তাই একটা বাংলা ধারণা খুবই ভালোভাবে থাকা দরকার। তো এখানে ভাই কি করলাম দেখো, আমার জীবনের লক্ষ্য যে কম্পোজিশনটা দেখতেছো, এই কম্পোজিশনের একটা বাংলা যে একটা মানে ধারণা, এই ধারণাটা আমরা কি করলাম এখানে লিখে রাখলাম। হ্যাঁ, তুমি কি করবা দেখো, তুমি এই এই যে রচনাটা আমি লিখলাম এখানে, ওই রচনাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা। কেন স্ক্রিনশট নিয়ে রাখবা? দেখো, আমি আজকে আমাদের ক্লাসের মধ্যে আমরা কি করব, এই রচনার প্রত্যেকটা লাইন মানে প্রতিটা লাইন কিভাবে ইংলিশে তুমি লিখবা এটা দেখাই দিব একটা একটা লাইন করে। তো সম্পূর্ণ ক্লাসটা তুমি করার পর তোমার কাজটা কি থাকবে দেখো, আমি যে তোমাকে লাইন টু লাইন করাই দিব। হ্যাঁ, তো এইটার মধ্যে যেসব ওয়ার্ড, বাংলা ওয়ার্ডের ইংলিশ তুমি জানো না, ওই ওয়ার্ডগুলা তুমি নোট করে রাখবা। এবং এই সেন্টেন্সগুলো মেক করতে গিয়ে দেখবা অনেক সময় আমরা ছোটখাটো অনেকগুলো টেকনিক বা নিয়মের আওতায় পড়বো, ওই নিয়মগুলো তুমি একটু নোট করে রাখবা। তারপরে তুমি কি করবা, সম্পূর্ণ ক্লাসটা করার পরে তুমি যখন ফিল করতে পারবা যে না তুমি এখন মোটামুটি ভাবে এই রচনাটা লিখতে পারবা, তখন তুমি তোমার স্ক্রিনশটটা বের করে তুমি নিজে কি করবা, ট্রাই করবা যে আমার জীবনের লক্ষ্য যে কম্পোজিশনটা আছে তুমি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইট করার জন্য। হ্যাঁ, এটা তোমার হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো চলো ভাইয়া শুরু করি। তো স্ক্রিনশট নিয়ে নাও এটা। তো আমরা কোথায় যাব দেখো, আমার জীবনের লক্ষ্য। এখানে যে লাইনগুলো দেখতেছো না, এই লাইনগুলো মূলত এই কম্পোজিশনটারই লাইন, আমরা আলাদা করে নিলাম আর কি। তো প্রথম যে লাইনটা, এটা কি বলছে, মানুষ তার ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করে। তো ভাইয়া তুমি একটা জিনিস খেয়াল করবা, আমরা যে কম্পোজিশন, স্টোরি, প্যারাগ্রাফ এগুলো লিখি, অধিকাংশই কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণ যে কথাবার্তাগুলি আছে এগুলাই। দেখো, এই অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়া বাকি যা আছে, যেমন কি প্রশ্নবোধক বাক্য, যেমন ইন্টারোগেটিভ, তারপরে কি এক্সক্লামেটরি থাকতে পারে যেটা দ্বারা আবেগ বোঝায়, অনুভূতি বোঝায়, তারপরে তোমার আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায় আর কি। তো এক এক ক্যাটাগরির বাক্যের জন্য এক ধরনের গঠন হয়, কিন্তু এই যে বাক্যগুলো দেখতেছো না, মানুষ তার ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করে, তারপর লক্ষ্যহীন জীবন, হালবিহীন নৌকার মতো যা কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না, এই বাক্যগুলা তুমি অতি সহজেই দেখলে বুঝে যাবা যে এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে জিনিসটা তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে সাবজেক্ট আর ভার্বটা তোমাকে খুব ভালো করে আইডেন্টিফাই করে নিতে হবে। কারণ এই সাবজেক্ট এবং ভার্ব তুমি যদি বুঝে যাও, তখন একটা বাক্য মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য তুমি অতি সহজেই বানিয়ে নিতে পারবা। হ্যাঁ, আরেকটা জিনিস তুমি খেয়াল করবা যে টেন্সের উপর, মানে ভার্বটা কিন্তু টেন্সের উপর ডিপেন্ড করে। কিরকম, তোমার ভার্বের কাজটা যদি অতীতকালের হয় তাহলে অতীতের ভার্ব হবে, ভবিষ্যৎকালের হলে ভবিষ্যৎকালের ভার্ব হবে, যদি বর্তমানকালের হয় তো বর্তমানকালের ভার্ব হবে। তো চলো প্রথম যে বাক্যটা এটা দেখি আমরা, মানুষ তার ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করে। আচ্ছা ভাইয়া, এখানে দেখো ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে লক্ষ্য স্থির করা। ভার্ব কি এখানে লক্ষ্য স্থির করা, বা লক্ষ্য স্থির করা যে ভার্বটা, এটার ইংলিশ কি তুমি জানো, এম। লক্ষ্য স্থির করা মানে কি, এম। তারপর জন্য ইংরেজি তুমি কি জানো, ফর। ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ ইংলিশ কি, ফিউচার। ভবিষ্যৎ ইংরেজি হচ্ছে ফিউচার। আর তার ইংলিশ কি ভাইয়া, হিজ। আর মানুষ ইংরেজি কি, ম্যান। ওকে, লিখলাম। এখন দেখো এই যে বাক্যটা, ভার্বটা কি ভাইয়া অতীতের আছে নাকি বর্তমানে নাকি ভবিষ্যতের, এটা তোমাকে দেখতে হবে। তো যদি অতীতের হইতো তখন কি হইতো, মানে এটার বাংলা মিনিংটা দাঁড়াতো এরকম যে লক্ষ্য স্থির করেছিল। আর যদি ভবিষ্যতের হইতো তো লক্ষ্য স্থির করবে, এরকমটা বোঝাচ্ছে। তো এখানে লক্ষ্য স্থির করে মানে কি, বর্তমানে বোঝাচ্ছে। সো আমরা কি করব, এই ভার্বটা সাপেক্ষে সাবজেক্ট চিন্তা করবো। ভাইয়া সাবজেক্ট কে, লক্ষ্য স্থির করে। কে লক্ষ্য স্থির করে, মানুষ। তো মানুষ হবে কি এখানে সাবজেক্ট। তো যেহেতু এটা একটা সাধারণ বাক্য মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা কি করতে পারি, এখানে সবার আগে সাবজেক্ট বসাবো, মানুষ। ধরো একটা মানুষ, ম্যান। ম্যান এখানে সিঙ্গুলার নাউন, মানে একটা মানুষ বোঝাইতেছে এখানে। বা দেখো, মানুষ তার ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করে, সাবজেক্ট দিলাম। সাবজেক্ট দেওয়ার পরে আমরা কি করবো ভাইয়া, ভার্ব দিব। তো লক্ষ্য স্থির করা হচ্ছে ভার্ব, যেটার ইংরেজি কি, এম। দিলাম এম। এখন দেখো আমরা কি করছি, এই যে সাবজেক্টটা দেখতেছো না ভাইয়া, এটা কিন্তু বর্তমান কালের।
এবং এটা দেখো থার্ড পার্সন মানে কি, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, আমাদের এগুলো ফার্স্ট পার্সন, তুমি তোমার এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তো ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া বাকি যা কিছু আছে সবই কিন্তু থার্ড পার্সন। তো ম্যান কিন্তু আমি তুমির মধ্যে পড়ে না, এটা থার্ড পার্সন। এবং এটা দ্বারা একজনকে যদি ইন্ডিকেট করে তখন কি হবে, সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় মানে তৃতীয় ব্যক্তি এবং যদি একজন বোঝায় তখন কি হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো আমরা কি লিখবো, ম্যান এইমস। এখন একটা কথা হচ্ছে, কখন এস যুক্ত করব আর কখন ইএস যুক্ত করব, এটার কিন্তু অনেকগুলা নিয়ম আছে এবং এই নিয়মগুলোর মধ্যে ব্যতিক্রম আছে অনেকগুলা। হ্যাঁ, এই নিয়মগুলোর মধ্যে অনেকগুলো ব্যতিক্রম তুমি পাবা। তো এই এতগুলো ব্যতিক্রম তুমি যদি শিখতে যাও তোমার মাথা খুব সহজে আওলায় যাইব। সো ভাই আমরা এই নিয়মের ধার ধারবো না, আমরা কি করবো, প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝে যাব। তুমি যদি নিরন্তর চেষ্টা করতে থাকো, মানে তুমি যদি প্রতিনিয়ত ইংলিশ লিখতে থাকো, পড়তে থাকো, তখন তুমি দেখবে কি কখন এস বা ইএস হবে তুমি এটা অটোমেটিক্যালি বুঝে যাবে। এটার জন্য তোমার রুলস মুখস্থ করার কোনো আবশ্যকতা নেই। আচ্ছা দেখো, তো ম্যান এইমস, মানুষ লক্ষ্য স্থির করে। মানুষ লক্ষ্য স্থির করে কিসের জন্য, তার ভবিষ্যতের জন্য। তার ভবিষ্যতের জন্য, বা ভবিষ্যৎ ইংলিশ কি, ফিউচার। বুঝছো, ভবিষ্যৎ ইংরেজি হচ্ছে ফিউচার। তো কার ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ, আমরা কি লিখবো, হিজ ফিউচার। হিজ ফিউচার মানে কি, তার ভবিষ্যৎ। এখন আমরা বলতেছি যে তার ভবিষ্যতের জন্য, তো এই যে ফর একটা প্রিপজিশন দিয়ে আমরা অ্যাড করে দিতে পারি যে ফর হিজ ফিউচার মানে কি, তার ভবিষ্যতের জন্য। তুমি এখানে দেখতেছো ফিউচার মানে ভবিষ্যৎ, আর হিজ ফিউচার মানে কি, তার ভবিষ্যৎ। এবং তার ভবিষ্যতের জন্য বলছে না ভাইয়া, তো জন্য কোন প্রিপজিশনের জন্য আমরা ইউজ করি, ফর। তো ম্যান এইমস ফর হিজ ফিউচার, মানুষ তার ভবিষ্যতের জন্য কি করে, লক্ষ্য স্থির করে। ওকে, তারপর কি বলছে দেখো, লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার মতো, যা কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। একটু খেয়াল করো, এখানে একটা বাক্য দিল, যে বাক্যটা হচ্ছে লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার মতো। তো এটা একটা বাক্য, এই বাক্যটার সাথে পরের যে বাক্যটা দেখতেছো না ভাইয়া, এই যে কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না, এই বাক্যটাকে ওই বাক্যটার সাথে একটা জিনিসে কি করছে, মানে সংযোগ স্থাপন করে দিছে। কোনটা, যা। এই যা কথাটা কিন্তু এই বাক্যটার সাথে এই বাক্যটাকে কি করেছে, একটা সংযোগ স্থাপন করছে। তো এরকম সংযোগ স্থাপন করে যেগুলা, এগুলো হচ্ছে তোমার দ্যাট। দ্যাট মানে কি, যা বোঝায়। তারপরে হু তাকে, তারপরে হুইচ, এগুলো আমরা দিতে পারি। এখন দেখো, হু কখন আমরা ইউজ করব, হু ইউজ করি আমরা যখন কি বোঝাই, কোনো ব্যক্তি বোঝায়, মানে মানুষ যদি বোঝায় তখন আমরা হু ইউজ করি। আর অন্যথায় আমরা এরকম যা অর্থে, যেটা একটা আরেকটার সাথে কি করে, কানেক্ট করে দেয়, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে সম্পর্ক স্থাপন করে, তখন আমরা অন্য কিছুর ক্ষেত্রে আমরা দ্যাট বা হুইচ ব্যবহার করতে পারি, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। তো এখন দেখো, এই যে পরের পার্টটা, এটা আমরা পরের পার্টটা পরে চিন্তা করি, আগে প্রথম যে পার্টটা দেখতেছি না, যে লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার মতো, এটা আমরা ট্রাই করি করার। তো দেখো ভাইয়া, এখানে একটা জিনিস খেয়াল করো, লক্ষ্যহীন জীবন মানে কি, লক্ষ্যহীন জীবন মানে কি, লক্ষ্যহীন মানে তুমি কি বুঝো, দেখো লক্ষ্যহীন মানে হচ্ছে এইমলেস। এইমলেস মানে যেটার মধ্যে কোনো লক্ষ্য নাই, এইমলেস। আর জীবন মানে কি ভাইয়া, লাইফ। তো লক্ষ্যহীন জীবন একসাথে কি দাঁড়াইলো, এইমলেস লাইফ। তো এইমলেস লাইফ হালবিহীন নৌকার মতো। ভাইয়া একটা জিনিস খেয়াল করো, হালবিহীন, এখানে হাল কথাটা মানে কি, হাল হচ্ছে তোমার রাডার, মানে বইটা। রাডার মানে কি, এখানে হাল বোঝাইতেছে বা মাস্তুল বোঝায় আর কি নৌকার। তো বিহীন মানে কি ভাইয়া, ছাড়া। কথাটার মানে কি, ছাড়া। তুমি কথাগুলো বুঝো, তুমি যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবা দেখবা অনেক ওয়ার্ড গুলা তোমার জানার মধ্যে পড়বে না, তখন কি তুমি অল্টারনেটিভ হিসেবে একদম ক্লোজেস্ট মিনিং এর সাহায্যে তুমি কি করতে পারো, অন্য ক্যাটাগরি ওয়ার্ড গুলা দিয়ে আর তুমি ট্রান্সলেটটা করে নিতে পারবা। যে লক্ষ্যহীন জীবন দিলাম হালবিহীন, তো হাল যদি হয় রাডার, বা বিহীন মানে কি, ছাড়া। তো হাল ছাড়া মানে কি দিব তুমি, ছাড়া যে একটা প্রিপজিশন আছে এটা মানে কি ভাইয়া, উইথাউট। উইথাউট তো কি, ছাড়া। উইথাউট রাডার মানে কি, হাল ছাড়া বা বইটা ছাড়া, কিংবা কি উইথাউট রাডার মানে হালবিহীন, একই কথা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্যহীন জীবন গেল, হালবিহীন গেল। তারপর কি বলছে, নৌকার মতো। এই যে মতো কথাটা আছে না ভাই, এটা তুমি নোট করে নাও, এটা তুমি লাইক প্রিপজিশন ইউজ করে করতে পারো, নৌকার মতো। যেমন আমি যদি তোমায় বলি যে লাইক এ লায়ন, লাইক এ লায়ন মানে কি ভাই, সিংহের মতো। লাইক এ লায়ন মানে হচ্ছে সিংহের মতো। আমি যদি বলি লাইক কিং মানে কি, রাজার মতো। এখানে যে লাইক গুলা ব্যবহার হইতেছে না, এই লাইক অর্থ কিন্তু পছন্দ করার না, এখানে লাইক অর্থ মতো ইউজ করা হইতেছে, কারণ এটা একটা প্রিপজিশন। এটা কি, একটা প্রিপজিশন। তো নৌকার মতো কি হবে, লাইক বোট। লাইক বোট, নৌকা ইংলিশ কি ভাইয়া, বোট।
বুঝো। তো এখন দেখো এই যে পার্টটা দেখতেছো না, এই পার্টটার মধ্যে তুমি কিন্তু কোনো রকম ভার্ব খুঁজে পাচ্ছ না। তো যদি কোনো বাক্যের মধ্যে ভার্ব না থাকে তখন ভাই আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কাজটা চালাই নিব, ঠিক আছে। তো সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে লক্ষ্যহীন জীবন, কারণ তার সম্পর্কে বলা হয়েছে। তো লক্ষ্যহীন জীবন ইংলিশ কি ভাইয়া? এমলেস লাইফ। এমলেস লাইফ মানে কি? লক্ষ্যহীন জীবন। এখন এটার সাথে আমরা একটা অক্সিলারি ভার্ব দিব, কারণ এখানে কোনো রকম মেইন ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব যে দিব এটা বর্তমান কালে না। তো বর্তমান কালের অক্সিলারি ভার্ব কি কি আছে? এম আছে, ইজ আছে এবং আর আছে। তো এমলেস লাইফ একটা লক্ষ্যহীন জীবনকে বোঝাইতেছে, যেটা একটা সিঙ্গুলার নাম্বার, মানে একটা একটা হলে কি অক্সিলারি ভার্ব ইজ বসবে। এমলেস লাইফ ইজ মানে কি? লক্ষ্যহীন জীবন হলো কিসের মতো ভাইয়া? একটা নৌকার মতো, যে নৌকাটা হালবিহীন। তো নৌকার মতো আমরা আগে লিখি যে এমলেস লাইফ ইজ, নৌকার মতো ইংলিশ কি? লাইক বোট। লাইক বোট মানে কি? নৌকার মতো। আমরা এখানে লিখতে পারি লাইক এ বোট, লিখতে পারি যে একটি নৌকার মতো, হ্যাঁ, সুন্দরের জন্য। এমলেস লাইফ ইজ লাইক এ বোট, এটি নৌকার মতো, যে নৌকাটা কিনা কি? হাল ছাড়া। মানে কি হাল ছাড়া? মানে কি ভাইয়া? উইথাউট উইথাউট রাডার। উইথাউট রাডার মানে কি? হালবিহীন নৌকার মতো। এখন দেখো আরেকটা জিনিস, কখনো মানে যা কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। এখন এই যা কাকে বোঝাইতেছে? এমলেস লাইফ না? তো এমলেস লাইফ মূলত কি একটি ব্যক্তিকে বোঝাইতেছে? না, এটা বস্তুকে বোঝাইতেছে। তো তুমি এই বাক্যটাকে তুমি যদি পরের বাক্যটার সাথে যুক্ত করতে চাও এই যা, তখন তুমি ইংরেজিতে তুমি দ্যাট ইউজ করতে পারো বা হুইচ ইউজ করতে পারো। তো আমরা ধরো দ্যাট ইউজ করলাম। এটা দ্বারা কি বোঝাইতেছে? যে লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার মতো। দ্যাট মানে কি? যা কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না, যা কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। এখন দেখো ভাইয়া, পারা বলছে, পারা ইংলিশ কি তুমি জানো? ক্যান। বুঝো, পারা ইংরেজি কি? ক্যান। পারা ইংলিশ হচ্ছে ক্যান। এখন না যদি যুক্ত করি আমরা কি দিতাম? ক্যান নট। না যুক্ত করলে আমরা কি লিখবো? অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করলে আমাদের না যুক্ত হয়েছে বাংলায়, আমরা জানি এটা, হ্যাঁ। কিন্তু এখানে কি বলছে দেখো ভাইয়া, কখনো না। তো কখনো না যদি যুক্ত করি, কখনো না অর্থ কি? কখনো না, এটা কখন হয়? এটা হচ্ছে তোমার নেভার। নেভার দ্বারা কি বোঝায়? কখনো না। তখন কিন্তু শুধু না বসলে আমরা নট যুক্ত করি অক্সিলারি ভার্বের সাথে। আর যদি মনে করো যে কখনো না বলে, তখন আমরা নট যুক্ত না করে নেভার বসাবো। তো আমরা ক্যান তো এখানে দিলাম, কারণ বলছি কি পারার কথা বলতেছে, হ্যাঁ। তো ক্যান দিলাম। এখন বলছে কখনো না, আমরা নট না দিয়ে কি দিব? নেভার। ক্যান নেভার মানে কি? কখনো পারে না। কখনো পারে না, কি করতে পারে না? লক্ষ্যে পৌঁছাইতে পারে না। বা এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে পৌঁছানো। তো পৌঁছানো ইংলিশ তুমি কি জানো? রিচ। পৌঁছানো ইংরেজি কি? রিচ। যে ওয়ার্ডগুলো তুমি না পারবা এগুলো নোট করে নিবা। আর আমরা যে এই যে এখানে লাইক দ্বারা কি মতো বোঝাইতেছি, হ্যাঁ, নৌকার মতো। তারপরে যা কখনো, এই যে এখানে দ্যাট, হু, হুইচ, এগুলো ব্যবহার হয়েছে না। যদি তোমার কাছে মনে হয় যে এটা তোমার মনে থাকবে না বা তোমার এটা অজানা, তখন তুমি এটা তোমার নোটের মধ্যে লিখে নিতে পারো, হ্যাঁ। আচ্ছা, ক্যান নেভার, যেটা ক্যান নেভার রিচ, যেটা কখনো পৌঁছাতে পারে না, কোথায়? লক্ষ্যে। কার লক্ষ্যে? এটার লক্ষ্যে। তো আমরা সুন্দরের জন্য, অর্থটার জন্য ভালোভাবে প্রকাশ পাই, আমরা কি দেবো? ইটস। ইটস মানে কি? এটার। এটার লক্ষ্যে। লক্ষ্যে ইংলিশ কি ভাইয়া? লক্ষ্য ইংলিশ হচ্ছে তোমার গোল। গোল মানে কি? লক্ষ্য। যেটা ক্যান নেভার রিচ, পৌঁছাতে পারে না, ইটস গোল, এটার লক্ষ্যে। ওকে। তারপর কি বলছে দেখো, জীবনে সফল হতে হলে শৈশব থেকে ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত, একেই জীবনের লক্ষ্য বলা হয়। তো এই যে পার্টটা দেখতেছো না ভাইয়া, এই যে এতটুকু এতটুকু আমরা পরে করতেছি। আগে দেখো, জীবনে সফল হতে হলে একটা কন্ডিশন দিছে যে যদি তুমি জীবনে সফল হতে চাও, যদি তুমি জীবনে সফল হতে চাও, তবে শৈশব থেকে একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত। তুমি এই যে কথাটা দেখতেছো না, এই কথাটাকে তুমি চাইলে যদি তবে দিয়েও করতে পারো। কিরকম ভাবে করবা? যে যদি তুমি জীবনে সফল হতে চাও, তবে শৈশব থেকে একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত। তো এখন আমরা এইভাবে না করে আমরা যদি লিখতে চাই যে জীবনে সফল হতে হলে, তখন আমরা এই যে এই ওয়ার্ডগুলো আমরা এইভাবে লিখতে পারি যে টু দিয়ে করতে পারি, হ্যাঁ। টু, সফল হওয়া ইংলিশ কি ভাইয়া? সাকসিড। সাকসিড। তো সবার আগে যদি আমরা মনে করো এই যে টু সাকসিড, সাকসিড মানে কি? সফল হওয়া। আর টু সাকসিড মানে কি? সফল হতে। তো টু সাকসিড মানে সফল হতে হলে এরকমটা বোঝায়। টু সাকসিড আমরা কি দিব? কোথায় জীবনে সফল হতে গেলে? জীবনে সফল হতে গেলে টু সাকসিড ইন লাইফ। এটা যদি আমরা প্রথমে দিই
তখন কি দাঁড়াইতেছে এটা অর্থটা, যে জীবনে সফল হইতে হলে। তুমি এটা ইফ দিয়েও করতে পারো। তো জীবনে সফল হতে হলে মানে কি, টু সাকসিড ইন লাইফ। আমরা যদি বলি যে তুমি যদি কোনো কিছু করতে চাও, টু ডু সামথিং, টু ডু সামথিং মানে কি, কোনো কিছু করতে হলে, টু ডু সামথিং কোনো কিছু করতে হলে। আমরা যদি বলি কোনো কিছু হইতে হলে, টু বি সামথিং, এই যে টু বি সামথিং, টু বি সামথিং মানে কি, কোনো কিছু হইতে হলে। তো তুমি যদি টু এর সাথে মনে করো একটা ভার্ব দাও, তারপরে টু এর সাথে যদি ভার্ব দাও, তাহলে কোনো কিছু হওয়া বোঝাবে। এটা যদি বাক্যের প্রথমে দাও, যেমন কি দেখো এখানে কি বলছে, যে টু সাকসিড মানে কি, সফল হতে হলে। টু বি মানে কি, হতে হলে। টু বি, টু সাকসিড, এই যে টু দেওয়ার পরে যদি ভার্ব দাও, তখন তোমাকে এরকম হতে হলে, করতে হলে, এরকম অর্থ প্রকাশ করবে। তো তুমি থেকে কিভাবে দিতে পারো, টু বি সাকসিড ইন লাইফ মানে জীবনে সফল হতে হলে শৈশব থেকে একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত। দেখো ভাই এখানে সাবজেক্ট কোনটা, শৈশব থেকে একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত। কারোর না কারোর তো থাকা উচিত, কারোর না কারোর একটা কি করা উচিত, যে ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত, যে কিনা জীবনে সফল হইতে হয় চাই আর কি। তো তুমি এখানে সাবজেক্ট হিসেবে ওয়ান ইউজ করতে পারো। ওয়ান দ্বারা কি বুঝাইতেছি আমরা, একজনের। ওয়ান দ্বারা কি বুঝাচ্ছি, একজনের একটা সাবজেক্ট, যেহেতু এখানে সাবজেক্টের কথা দেওয়া নাই, মানে এটা সাবজেক্টের কথাটা এখানে গোপন আছে। তো একজন যদি জীবনে সফল হইতে চাই, আমরা কিন্তু তাকে কি একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত শৈশব থেকে, এটা লিখতে পারি। তো এখন দেখো ওয়ান সাবজেক্ট দিলাম, এখন সাবজেক্ট গেল, এখন ভার্ব কি আছে দেখো ভাই, এখানে উচিত বলা আছে। তো উচিত মানে কি ভাইয়া, উচিত হচ্ছে শুড। দেখো উচিত ইংরেজি কি তুমি জানো, শুড। আর থাকা উচিত মানে কি ভাইয়া, শুড হ্যাভ। বুঝো, থাকা উচিত মানে কি, শুড হ্যাভ। এটা তুমি লিখে দিতে পারো যদি না জানো, যে শুড অর্থ উচিত, আর শুড হ্যাভ মানে কি ভাইয়া, থাকা উচিত। ওয়ান শুড হ্যাভ, একজনের থাকা উচিত। কি থাকা উচিত, একটি ভবিষ্যৎ পরিকল্পনা। তো একটি ভবিষ্যৎ পরিকল্পনা, প্ল্যান ইংরেজি তুমি, মানে প্ল্যান অর্থ কি জানো, পরিকল্পনা। আর ভবিষ্যৎ পরিকল্পনা ইংরেজি কি হবে ভাইয়া, ফিউচার প্ল্যান। ভবিষ্যৎ পরিকল্পনা মানে কি, ফিউচার প্ল্যান। আর একটি ভবিষ্যৎ পরিকল্পনা মানে হচ্ছে এ ফিউচার প্ল্যান। তাহলে শুড হ্যাভ থাকা উচিত কি, এ ফিউচার প্ল্যান থাকা উচিত, মানে একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত। এবং এখানে কি বলছে, যে শৈশব থেকে, শৈশব থেকে। তো ভাইয়া শৈশব ইংরেজি তুমি জানো কি, চাইল্ডহুড। শৈশব ইংরেজি কি, চাইল্ডহুড। চাইল্ডহুড অর্থ কি, শৈশব। আর থেকে, থেকে যে প্রিপজিশনটা, এটা আমরা কি জানি ভাই, ফ্রম। কোথা হতে বা কোথা থেকে হইলে আমরা কি ব্যবহার করি ভাই, প্রিপজিশন ফ্রম। ফ্রম ব্যবহার করে আমরা কি লিখবো, ফ্রম চাইল্ডহুড, মানে কি শৈশব থেকে কি দরকার, একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো তুমি যদি সবার আগে বারবার সাবজেক্টটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারো, তাহলে বাক্য যতই বড় হোক না কি জন্য, এটা তুমি আস্তে আস্তে কি করে ফেলতে পারবা, মানে জোড়া দিয়ে দিয়ে বড় করে ফেলতে পারবা। তারপরে কি বলছে, একই জীবনের লক্ষ্য বলা হয়। তো একই জীবনের লক্ষ্য বলা হয় ভাইয়া, একটা জিনিস তুমি খুব সুন্দর করে খেয়াল করো। হ্যাঁ, আমাদের যে বাক্যগুলা বলি, এই বাক্যগুলাকে আমরা কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারি অন্য ক্যাটাগরিতে, যেমন কি বয়েস। এটাকে কি বলি, বয়েস মানে বাচ্চ আর কি। তো এই বয়েস মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। বুঝছো, অ্যাক্টিভ একটা, প্যাসিভ একটা। তো অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে হচ্ছে যে সাবজেক্ট দেখতেছো না, এই সাবজেক্টটা নিজেই কাজটা করে, সাবজেক্ট নিজে কাজ করে। যেমন আমি যদি বলি যে গরু ঘাস খায়, এই যে ঘাসটা খাইতেছে, কে খাইতেছে ভাইয়া, যে সাবজেক্টটা বাক্যের গরু, সে নিজেই কিন্তু কাজটা করতেছে। তো যে বাক্যের মধ্যে সাবজেক্টটা নিজে নিজেই কাজ করে, তাকে কি বলে ভাইয়া, তাকে বলে কি, অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের মধ্যে হয় কি, সাবজেক্ট নিজে নিজে কাজ করে না, মানে সাবজেক্ট নিজে কাজ করে না। কে করে কাজটা, তাহলে অন্য কেউ করে। কিরকম দেখো, এখানে বলছে কি, একই জীবনের লক্ষ্য বলা হয়। তো এই জীবনের লক্ষ্যটা যে বলা হয় হচ্ছে ভার্ব। তো এই বলেটা কে, মানে জীবনটা নিজে নিজের তো আর বলে না, অন্য কেউ বলে, যেমন মানুষে বলে। এখানে কি মানুষের কথা বলা আছে, না। মানে সাবজেক্ট এখানে একে হচ্ছে সাবজেক্ট, মানে যে জীবনে সফল হইতে গেলে যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকা দরকার, এই যে কাহিনীটা, এটাকে জীবনের লক্ষ্য বলা হয়। তো এটা নিজেকে নিজে তো আর জীবনের লক্ষ্য বলে না, মানে মানুষ বলে আর কি। তার মানে দেখো, এই যে বলা হয় বাক্যের যে সাবজেক্ট একে, ও কিন্তু কাজটা করতেছে না, কাজটা কে করতেছে ভাই, অন্য কেউ। তো যে বাক্যের মধ্যে সাবজেক্ট নিজে কাজ করে না, তো ওই বাক্যকে কি বলি আমরা, প্যাসিভ ভয়েস বলি আর কি। তার প্যাসিভ ভয়েস যদি তুমি লিখতে চাও, তখন একটা খুব সুন্দর একটা রুলস আছে, যেমন কি প্রথমে তুমি একটা অক্সিলারি ভার্ব দিবা, এটা দ্বারা বুঝাইতেছি অক্সিলারি ভার্ব। তারপরে তুমি কি করবা, তুমি যে ভার্বটা দিবা, এই ভার্বের একদম ফার্স্ট পার্টিসিপল বা 3 নাম্বার রূপ দিবা। এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসের গঠন। ওকে, তো এখানে কি বলছে,
আহ, একই জীবনের লক্ষ্য বলা হয়। তো আমরা কি লিখতে পারি, একই জীবনের লক্ষ্য বলা হয়, এখানে সাবজেক্ট কি আছে একই, আমরা কি লিখতে পারি ইট, তারপরে ইট দিলাম। তো দেখো আমরা সাবজেক্ট কি আছে ইট, এখন আমরা কি করব একটা অক্সিলারি ভার্ব দিব। তো অক্সিলারি ভার্ব যেহেতু বর্তমান কালের ইটের সাথে আমরা অক্সিলারি ভার্ব কি দিব ইজ দিব, ইট ইজ। এখন বলা হয় যে বলা বা ডাকা, এই যে ভার্বগুলা, এই ভার্বগুলার ইংরেজি হচ্ছে কি কল, কল অর্থ কি বলা বা ডাকা। তো আমরা কি দিব কল দিব, কিন্তু এখানে কল দিলে হবে না, কারণ ভার্বের কি হতে হবে 3 নাম্বার রূপ দিতে হবে। তো কলের 3 নাম্বার রূপ কি ভাইয়া কল্ড। তো ইট ইজ কল্ড মানে কি একে ডাকা হয় বা এটাকে বলা হয়, কি বলা হয় জীবনের লক্ষ্য। তো ভাই লক্ষ্য ইংরেজি কি ভাইয়া প্ল্যান দিলাম, বা প্ল্যান বা এম দিতে পারি। জীবনের লক্ষ্য ইংরেজি তুমি কি জানো, আমরা যে রচনার যে নাম এটাই তো জীবনের লক্ষ্য, তাই না? আমরা কি লিখতে পারি ইট ইজ কল্ড এইম ইন লাইফ, এইম ইন লাইফ, এটাকে কি বলা হয় জীবনের লক্ষ্য বলা হয়। ওকে, আচ্ছা। তো এই যে প্যাসিভ ভয়েসের গঠনটা এটা মনে রাখবা, যে বাক্যটার মধ্যে সাবজেক্ট নিজে নিজে কাজ করে না বা সাবজেক্ট এখানে মেনশন থাকে না, কাজটা অন্য কেউ করে, তখন এই বাক্যটাকে বলা হয় কি প্যাসিভ ভয়েস। আর এই প্যাসিভ ভয়েস তুমি যদি গঠন করতে চাও তখন একটা অক্সিলারি ভার্ব দিবা, দেওয়ার পরে ভার্বের 3 নাম্বার রূপ দিবা। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি বলছে, সুতরাং এটা বলা যেতে পারে যে একজনের লক্ষ্যই হলো তার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা। তো ভাইয়া চলো আমরা প্রথম যে পার্টটা এতটুকু আমরা করে নিতে পারি। সুতরাং ইংরেজি তুমি কি জানো ভাইয়া দেয়ারফর, সুতরাং ইংরেজি কি জানো তুমি দেয়ারফর। এখন ধরো একটা জিনিস তুমি বাংলায় চিন্তা করলা যে এটা বলা যেতে পারে যে, এটা বলা যেতে পারে যে, কিন্তু তুমি ইংরেজিতে কোনোভাবেই কি করতে পারতেছো না, এটাকে তুমি মানে বানাইতে পারতেছো না বা গঠন করতে পারতেছো না নিজের মনের মধ্যে। তখন তুমি কি করবা, তখন তুমি এই যে বাংলা ওয়ার্ডটা দেখতেছো না, এটাকে তুমি একটু অন্য ক্যাটাগরিতে বা এটা বিকল্প উপায়ে বোঝানোর চেষ্টা করবা, যেটার অর্থ প্রায় এটা সিমিলার হয়ে পড়ে আর কি এরকমটা। যেমন এটা বলা যেতে পারে যে, এটাকে না লিখে তুমি কিভাবে লিখতে পারো যে আমরা বলতে পারি যে, এটা বলা যেতে পারে যে না দিকে আমরা না বললে আমরা কি লিখতে পারি যে আমরা বলতে পারি যে। তো দেয়ারফর দিলাম মানে সুতরাং আমরা বলতে পারি যে, উই দিলাম। তো পারা মানে কি ভাইয়া ক্যান, উই ক্যান, আমরা পারি কি করতে পারি ভাই আমরা বলতে পারি। ভার্ব কোনটা ভাইয়া বলা, বলা ইংরেজি কি তুমি জানো সে, উই ক্যান সে মানে আমরা বলতে পারি যে, যে দিবা না ভাইয়া, তো যে ইংলিশ কি জানি আমরা দ্যাট, উই ক্যান সে দ্যাট। সুতরাং আমরা বলতে পারি যে উই ক্যান সে দ্যাট। যখন কোন একটা ওয়ার্ডের বাংলা তুমি না জানতেছো তুমি কি করবে, এটা কাছাকাছি একটা মানে কাছাকাছি তুমি একটা ওয়ার্ডস দিয়ে বা বাক্যটাকে একটু এডিট করে নিয়ে তুমি বাক্যটা গঠন করতে পারো। হ্যাঁ, দেয়ারফর উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে কি বলছে একজনের লক্ষ্যই হলো তার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা। তো দেখো ভাইয়া ভবিষ্যৎ পরিকল্পনা মানে কি তুমি জানো ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা, জীবনের কথাটা দেওয়া আছে এখানে তারও তুমি অর্থ জানো। তো একজনের লক্ষ্যই হলো, তো এই যে বাক্যটা এই বাক্যটার মধ্যে তুমি কিন্তু কোন রকম ভার্ব পাচ্ছ না, তার মানে তোমাকে কিসের সাহায্যে বাক্যটা গঠন করতে হবে অক্সিলারি ভার্বের সাহায্যে। তো এখানে সাবজেক্ট কোনটা আছে, এই যে তার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা, এই কথাটা কার সম্পর্কে বলতেছি একজনের লক্ষ্যটাকে না, এই একজনের লক্ষ্যই হচ্ছে আমার এখানে সাবজেক্ট। তো একজনের লক্ষ্য মানে কি একজনের, ওয়ান্স, ওয়ান্স কথাটা দ্বারা কি বোঝায় ভাইয়া একজনের, বুঝছো ওয়ান মানে কি একজন, আর ওয়ানের উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে যখন এস দিছি তখন কি বোঝাইতেছে ওয়ান্স, একজনের লক্ষ্যই ওয়ান্স কি এম, এম মানে কি লক্ষ্য, ওয়ান্স এম একজনের লক্ষ্যই হলো। এখন একজনের এম এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, আমরা কি দিতে পারি অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দিতে পারি। ওয়ান্স এম ইজ মানে একজনের লক্ষ্যই হলো, একজনের লক্ষ্যই হলো কি তার, তার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা বা তার কি তার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা। তো আমরা ভবিষ্যৎ পরিকল্পনাটা আগে লিখবো এবং তার জীবনেরটা আমরা পরে লিখবো, কারণ একজনের লক্ষ্যই হলো কি ভবিষ্যৎ পরিকল্পনা। তো ভবিষ্যৎ পরিকল্পনা মানে কি ফিউচার প্ল্যান, ফিউচার প্ল্যান, ওয়ান্স এইম ইজ ফিউচার প্ল্যান, একজনের লক্ষ্যই হলো ফিউচার ভবিষ্যৎ পরিকল্পনা কার তার জীবনের, তার জীবনের ইংলিশ কি হিজ, জীবন ইংলিশ কি ভাইয়া লাইফ, হিজ লাইফ মানে কি তার জীবনের। তো এখন তার জীবন মানে কি হিজ লাইফ দ্বারা কি বোঝাইতেছে তার জীবন, তো কিন্তু এখানে কি আছে বা তার জীবনের, তুমি যদি কথাটাকে একটু উচ্চারণ করো শেষে কিন্তু দেখবা এর কথাটা যুক্ত আছে জীবনের, তার জীবনের, হিজ লাইফ অর্থ তার জীবন। আর আমরা যদি তার জীবনের যুক্ত করতে চাই, আমরা যে বেসিক ক্লাসের মধ্যে কি পড়লাম, যদি এর যুক্ত করতে চাই আমরা সামনে কি যুক্ত করব প্রিপজিশন অফ, অফ হিজ লাইফ মানে কি তার জীবনের।
তো কথাটা কি দাঁড়ালো, দেয়ারফর মানে সুতরাং উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে ওয়ান্স এম একজনের লক্ষ্যই হলো ইজ ফিউচার প্ল্যান অফ হিজ লাইফ তার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা। তো এখন দেখো এই বাক্যটা তুমি খুব সহজে পারবা। এখন আমি একজন ছাত্র, তো এখন ইংরেজি কি ভাইয়া, নাও, এটা সবার সামনে আমরা দিয়ে দিব অ্যাডভার্ব হিসেবে। তো নাও আমি একজন ছাত্র কি হবে, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, শেষ। ওকে, তারপর কি বলছে, আমি বিশ্বাস করি যে, আমি বিশ্বাস করি যে এই পার্টটা হচ্ছে একটা অংশ আলাদা করে দিতে পারি, এই সময়টা কিছু করার এবং সফল হওয়ার এক অনন্য সুযোগ। বুঝো, আমি বিশ্বাস করি যে, এটা দ্বারা কি লিখতে পারো তুমি, আমি বিশ্বাস করি যে মানে কি, আই, বিশ্বাস করা ইংরেজি কি ভাইয়া, বিলিভ, বিশ্বাস করা ইংরেজি হচ্ছে বিলিভ। আমি বিশ্বাস করি যে, যে ইংলিশ কি ভাইয়া, দ্যাট, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে। বুঝো, তুমি কিন্তু এই ছোট্ট যে কথাটা দেখতেছো না, এটার অর্থ কিন্তু তুমি পেরে গেছো যে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে। এই সময়টা মানে কি ভাইয়া, এই যে এই কথাটা, এই সময়টা মানে হচ্ছে দিস টাইম, দিস টাইম, দিস টাইম মানে কি, টাইম অর্থ সময়, আর এই সময়টা দিস টাইম। কিছু করার, কিছু করার বা কিছু করার জন্য, করতে হলে, তো কিছু করার ইংরেজি তুমি কি লিখবা, কিছুক্ষণ আগে তোমাকে দেখাইছিলাম একটা বাক্যের মধ্যে, টু ডু মানে কি, টু ডু সামথিং, টু ডু সামথিং, কিছু করার। এবং সফল হওয়া মানে কি ভাইয়া, টু বি, সফল ইংরেজি কি, সাকসিড, সাকসিড। এখন বি দিলাম না ভাইয়া, দেখো বি, বি এর পরে কি, টু বি, আমরা 3 নাম্বার অফ দিব, কি বলছে এখানে, সফল হওয়া, টু বি সাকসিড, একটা ই কম দিয়ে দিছি, এখানে হয় নাই বানানটা, টু বি সাকসিড মানে কি, সফল হওয়া, সাকসিড, হ্যাঁ টু বি সাকসিড, সফল হওয়া। দেখো টু বি সাকসিড মানে কি, সফল হওয়ার, আর কিছু করার মানে কি, টু ডু সামথিং। তো এই সময়টা কিছু করা এবং সফল হওয়ার এক অনন্য সুযোগ। তো এটা এই সময়টা হচ্ছে ভাই এখানে সাবজেক্ট, আর এক অনন্য সুযোগ এটা হচ্ছে, এটা বাকি যে অংশটা এতটুকু, কিন্তু এই বাক্যের মধ্যে কোনো রকম এই দুইটা তো বা একটা টু ডু ভার্ব মানে ইনফিনিটিভ ভার্ব, আর কি এটা ছাড়া কিন্তু এখানে ভার্ব নাই। তো আচ্ছা দেখো বাক্যটা যদি এখন আমরা গঠন করি, এক অনন্য সুযোগ মানে কি ভাইয়া, অনন্য সুযোগ, অনন্য কথার মানে কি ভাইয়া, ইউনিক, যেটা আর অদ্বিতীয় আর কি, ইউনিক সুযোগ ইংরেজি তুমি কি জানো, অপরচুনিটি, অপরচুনিটি মানে কি, সুযোগ। তো এখন তুমি একটা বাক্যের অর্থগুলো তুমি জানো, মানে শব্দের অর্থগুলো তুমি জানো, এখন তুমি এটাকে কি করবা, গঠন করবা। তো আমি বিশ্বাস করি যে, তুমি প্রথমে কি লিখবা, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, এই সময়টা, সাবজেক্ট দিলাম দিস টাইম, এই সময়টা হলো, দিস টাইম ইজ, একটা অক্সিলারি ভার্ব দিলাম যেহেতু বাক্যে মেইন ভার্ব নাই, এই সময়টা হলো একটা অনন্য সুযোগ। তো একটা অনন্য সুযোগ মানে কি, এ ইউনিক, এ ইউনিক অপরচুনিটি, এ ইউনিক অপরচুনিটি, অপরচুনিটি। আচ্ছা লিখলাম যে এই আমি বিশ্বাস করি যে এই সময়টা হলো একটি ইউনিক অপরচুনিটি, মানে একটা কি, একটা অনন্য সুযোগ, এই সময়টা একটা অনন্য সুযোগ। এই যে বাকি কথাটা, এটা এক্সটেনশন হিসেবে আমরা লিখতে পারি যে কিছু করার এবং সফল হওয়ার। তো কিছু করার ইংরেজি কি বলে, টু ডু সামথিং, টু ডু সামথিং মানে কিছু করার, এবং মানে কি এন্ড, এবং সফল হওয়ার আমরা কি লিখবো, টু বি সাকসিড না লিখে আমরা কি লিখতে পারি, সাকসেসফুলও লিখতে পারি, কারণ যেহেতু বি দেওয়া আছে, টু বি সাকসিড। আচ্ছা সাকসিড দিই, টু বি সাকসিড, সফল হওয়ার এক অনন্য সুযোগ। এভাবে তুমি কি করতে পারো, বাক্যটাকে বড় করতে পারো। হ্যাঁ, এখন কি বলছে দেখো, তাই আমি একজন শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে তাই ইংরেজি কি তুমি জানো, সো। আমি, আই, একজন শিক্ষক মানে কি, এ টিচার, একজন শিক্ষক মানে কি, এ টিচার। বুঝো, হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া, হওয়া মানে কি, বিকাম, বিকাম বা বি দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি এখানে। তারপর সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত নেওয়া মানে ইংলিশ কি তুমি জানো, ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া যে অর্থটা, সিদ্ধান্ত নেওয়া ইংরেজি কি ভাইয়া, ডিসাইড। নিয়েছি মানে কি, আর নিয়েছি মানে ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, দুটো একসাথে বোঝায়, কিন্তু এখানে কি বলছে দেখো ভাইয়া, নিয়েছি, কাজটা কিন্তু অলরেডি শেষ। একটু বুঝো, নিয়েছি মানে কি, কাজটা শেষ। যখন কাজ শেষ হয়ে পড়ে তখন কি ভাইয়া, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে আমরা ভার্বের 3 নাম্বার রূপ দেই আর কি। এটা তো বর্তমান কালেরই, তো হ্যাভ অথবা হ্যাজ বসবে, বসে ভার্বের 3 নাম্বার রূপ, মানে কাজটা শেষ আর কি। এটা আমরা বেসিক ক্লাসে পড়ছি, যখন কোনো ক্লাস শেষ হয়ে পড়ে
বা যখন কোনো কাজ শেষ হয়ে পড়ে তখন কি করি আমরা পারফেক্ট টেন্সের যে গঠনটা আছে এটা আমরা অ্যাপ্লাই করি। তো হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ বসবে। তো এখন দেখো সাবজেক্ট কি আমি, কিন্তু সবার আগে কি আছে, একটা কনজাংশন আছে মানে কি সো, আমরা এটা লিখে দিলাম যে তাই আমি, সাবজেক্ট দিলাম আই। এখন আমি কি করছি, সিদ্ধান্ত নিয়েছি ভাই। আমি যদি সিদ্ধান্ত নিয়ে নিই অলরেডি, তো কি হবে, আই হ্যাভ ডিসাইডেড। ডিসাইডেড তো কি ভাই, সিদ্ধান্ত নেওয়া, আর এটার 3 নাম্বারও কি হবে, ডিসাইডেড। আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা হইলো। এখন কি বলছে, একজন শিক্ষক হওয়ার। তো শিক্ষক হওয়া, কোনো কিছু হওয়ার জন্য যদি আমরা লিখি, আমরা কি লিখবো, টু বি। টু বি মানে কি, হতে, একজন শিক্ষক হতে বা শিক্ষক হওয়ার জন্য আমরা কি করছি, সিদ্ধান্ত নিয়েছি, টু বি এ টিচার। টু বি এ টিচার, তুমি এটা লিখে নিতে পারো নোট হিসেবে, কিরকম যে একজন শিক্ষক হওয়ার, টু বি এ টিচার, বা একজন শিক্ষক হওয়ার জন্য টু বি এ টিচার, বা একজন শিক্ষক হতে টু বি এ টিচার, একজন ডক্টর হতে টু বি এ ডক্টর, এরকম ভাবে তুমি বাক্যগুলো লিখতে পারো। সো আই হ্যাভ ডিসাইডেড, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি টু বি এ টিচার, একজন শিক্ষক হতে। এই যে হ্যাভ ডিসাইডেড কথাটা, এটা মূলত টেন্স অনুসারে বসছে, কারণ যেহেতু কাজটা শেষ, তাই কি আমরা পারফেক্ট টেন্সের যে গঠন, এই গঠন অনুসারে আমরা লিখে নিলাম। এখানে কি বললো, আমি জানি, আমি জানি এটি একটি খুব কঠিন কাজ। দেখো, আমি জানি এটি খুব একটি কঠিন কাজ, কিন্তু আমি আমার দেশকে উন্নত করতে চাই। বাকিটা পরের বিষয়। এখন আমি আগে এই বাক্যটা আমরা লিখে নিই। আমি জানি ইংরেজি কি ভাইয়া, আই নো। এটা তুমি জানো, নো অর্থ জানা। আমি জানি মানে কি, আই নো এটি একটি কঠিন কাজ, বা এটি কি আমার সাবজেক্ট। আই নো এটা হচ্ছে একটা আলাদা কথা, মানে আমি জানি। ইট ইজ, এটা হলো, এটা কি, এটা একটি খুব কঠিন কাজ। আচ্ছা, কেন ইজ হয়েছে, বা এখন বাক্যের মধ্যে তো ভার্ব নাই, তাই অক্সিলারি ভার্বের সাহায্যে আমরা করতেছি। তো আই নো, আমি জানি, ইট ইজ খুব কঠিন কাজ। দেখো, খুব ইংরেজি কি ভাইয়া, ভেরি। কঠিন কাজ, কাজ ইংলিশ কি তুমি জানো, কাজ ইংরেজি হচ্ছে ভাইয়া টাস্ক, বা ওয়ার্ক দিতে পারি, টি এ এস কে, টাস্ক। আর কঠিন কাজ মানে কি ভাইয়া, হার্ড টাস্ক বা ডিফিকাল্ট টাস্ক। ভেরি হার্ড টাস্ক মানে কি, খুব কঠিন কাজ। তো আই নো, আমি জানি, ইট ইজ ভেরি হার্ড টাস্ক, এটি খুব কঠিন কাজ। কিন্তু, কিন্তু ইংরেজি কি ভাইয়া, বাট। কিন্তু আমি আমার দেশকে উন্নত করতে চাই, এখানে ভার্ব কি, চাওয়া। ওকে, তো কে চাই ভাইয়া, আমি। তো সাবজেক্ট হচ্ছে আমি, আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই, আমি কি করতে চাই ভাইয়া, উন্নত করতে চাই। দেখো একটা জিনিস ভাইয়া, উন্নত করা যে ভার্বটা, এটা হচ্ছে কি, ডেভেলপ। ডেভেলপ মানে কি, উন্নত করা। কিন্তু এখানে কি বলছে ভাই, উন্নত করতে আমরা কি ব্যবহার করব, টু ডেভেলপ। টু ডেভেলপ মানে কি, উন্নত করতে। কারণ তুমি কি জানো যে প্লে অর্থ কি, খেলা করা। আর আমি যদি এই প্লে ভার্বটার সামনে আমরা টু ইউজ করি, তখন কি হবে ভাই, টু প্লে মানে হচ্ছে খেলতে। আমরা কোন একটা ভার্বের সামনে যদি টু ইউজ করি, তখন এটা ইনফিনিটিভ ভার্ব হয়ে পড়ে, এবং এটার অর্থ কোনো কিছু করতে বোঝায় আর কি। তো উন্নত করা যদি হয় ডেভেলপ, আমরা উন্নত করতে কি হবে ভাইয়া, টু ডেভেলপ, মানে উন্নত করতে চাই। বাট আই ওয়ান্ট টু ডেভেলপ, আমি উন্নত করতে চাই কি, আমার দেশকে, মাই কান্ট্রি। মাই কান্ট্রি, আমি আমার দেশকে উন্নত করতে চাই। তারপর কি বলছে, একজন শিক্ষক যদি তার আদর্শ দিয়ে ছাত্রদের সঠিকভাবে শিক্ষা দিতে পারেন, তবে তিনি দেশকে সমৃদ্ধির সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারেন। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে প্রথম যে একটা কন্ডিশন দিল, একজন শিক্ষক যদি তার আদর্শ দিয়ে ছাত্রদের সঠিকভাবে শিক্ষা দিতে পারেন, তবে কোন একটা কিছু হবে। তো এই যে যদি কথাটা দেখতেছো না ভাইয়া, এই যদি দিয়ে আমাদেরকে বাক্যগুলা গঠন করতে হবে, যদি এরকম কন্ডিশনাল দেওয়া থাকে, ইফ। হ্যাঁ, যদি এরকম কন্ডিশনাল দেওয়া থাকে, তখন আমরা কি করবো ভাইয়া, ইফ দিয়ে বাক্যটা গঠন করব। ইফ, যদি। তারপর সাবজেক্ট দিব, কে সঠিকভাবে শিক্ষা দিতে পারে, একজন শিক্ষক না, ইফ এ টিচার, যদি একজন শিক্ষক, ইফ এ টিচার। এখন দেখো তার ভার্বটা কি ভাইয়া, শিক্ষা দিতে পারেন। এই যে পারেন বলছে ভাইয়া, পারা ইংরেজি কি ভাইয়া, ক্যান। ইফ এ টিচার ক্যান, যদি একজন শিক্ষক পারে, কি করতে পারে ভাইয়া, শিক্ষা দিতে পারে। তো শিক্ষা দেওয়া যে ভার্বটা, শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া ভার্ব ইংলিশ কি ভাইয়া, টিচ। টি এ টি ই এ সি এইচ, টিচ মানে কি, শিক্ষা দেওয়া। ইফ এ টিচার, যদি একজন শিক্ষক ক্যান টিচ, শিক্ষা দিতে পারে কি, সঠিকভাবে। তো ভাই সঠিকভাবে আমরা এড করে দিলাম ভার্বের সাথে প্রপারলি। প্রপারলি মানে কি, সঠিকভাবে। যদি সঠিকভাবে শিক্ষা দিতে পারেন, কাদেরকে, ছাত্রদেরকে। তো ছাত্রদেরকে কি দিব, তার ছাত্রদের, তার ছাত্রদেরকে না, প্রপারলি কি শিক্ষা দিতে পারে তার ছাত্রদেরকে,
আমরা ছাত্রদের, কার ছাত্রদের? ওনার নিজের ছাত্রদেরই তো হবে, ঠিক না? তো আমরা কি লিখতে পারি ভাইয়া? যদি একজন, if a teacher can teach properly to his students, টু হিজ স্টুডেন্টস মানে কি তার ছাত্রদেরকে, ঠিক আছে? কি দিয়ে শিক্ষা দিবে? তার আদর্শ দিয়ে। তো তার আদর্শের মাধ্যমে, তো আদর্শের সাথে তো শিক্ষাটা দিবে। তো আমরা এটা প্রিপোজিশন হিসেবে এখানে উইথ ব্যবহার করতে পারি, যে উইথ হিজ। আদর্শ ইংরেজি কি ভাইয়া? আইডিয়াল। আইডিয়াল মানে কি? আদর্শ। আইডিয়াল সূত্র কি? আদর্শ। বুঝো এখানে টু হিজ স্টুডেন্ট মানে কি তার ছাত্রদেরকে, উইথ হিজ আইডিয়ালস মানে কি তার আদর্শের সাথে বা তার আদর্শ দিয়ে একই কথা বোঝাইতেছে। তো দেখো এখানে তারা বোঝাইতেছে ইফ মানে যদি একজন শিক্ষক ক্যান টিচ শিক্ষা দিতে পারে প্রপারলি মানে ভালোভাবে টু হিজ স্টুডেন্ট তার ছাত্রছাত্রীদেরকে কি উইথ হিজ আইডিয়াল তার আদর্শের সাথে বা তার আদর্শ দিয়ে। তবে এই যে তবে কথাটা দেখতেছো না, আমরা ইংরেজিতে কি দিলাম বা এখানে ইফ দিলাম না? ইফ দ্বারা কি বোঝাতেছে? যদি। আর তবে তখনই বোঝাবে যে এই প্রথম কন্ডিশনাল বা প্রথম যে বাক্যটা লিখলাম ইফের সাথে, এটা লেখার পরে আমি যদি ক্ষমা দিই তখন এখানে কিন্তু বাংলায় তবে অর্থটা মিন করতেছে। হ্যাঁ, তো এই ক্ষমা দ্বারা তখন কি বোঝাবে? তবে। ইফ দিলাম মানে যদি, আর এই ক্ষমাটা দ্বারা কি বোঝাচ্ছে? তবে। তবে তিনি দেশকে সমৃদ্ধির সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারেন। তাহলে সাবজেক্ট কি ভাইয়া? তিনি। হি। আবার বলছি কি পারেন, তো পারেন মানে কি ভাই? ক্যান। হি ক্যান। সে কি করতে পারে? বুঝো, সে নিয়ে যেতে পারে দেশকে, মানে নেতৃত্ব দিতে পারে। কথাটা বুঝো, নিয়ে যাওয়া মানে কি? কোথাও পুশ করা মানে কি? নিয়ে যাওয়া। বা এখানে ভার্ব হিসেবে আমরা লিড ইউজ করতে পারি, মানে তিনি নেতৃত্ব দিতে পারেন দেশকে, বা তিনি দেশকে নিয়ে যেতে পারেন। হি ক্যান লিড মানে সবসময় যে তুমি তোমার যে ভার্ব গুলা দেখতেছো না, অর্থ সাপেক্ষে নাও মিলতে পারে। তো তুমি কি করবা? একটা বিকল্প অর্থ হিসেবে তুমি নিজের মতো করে, মানে তুমি তো ফ্রি হ্যান্ড রাইট করতেছো, মানে কি মুক্তভাবে, তুমি কোনো ধরা বাধা নাই, তুমি কি করতেছো? তুমি তোমার মতো করে ইংলিশটাকে প্রেজেন্ট করতেছো এখানে, ঠিক আছে? সো হি ক্যান লিড, তুমি, সে কি করতে পারে? নেতৃত্ব দিতে পারে বা নিয়ে যেতে পারে। কাকে নিয়ে যেতে পারে? দেশকে। তো ভাই দেশকে ইংলিশ কি ভাই? নেশন লিখতে পারি। হ্যাঁ, হি ক্যান লিড নেশন। তো এই দেশটা যেহেতু বা নির্দিষ্ট, আমরা একটা কি ইউজ করবো? বা দা নেশন দিব। হ্যাঁ, হি ক্যান লিড দ্য নেশন। সে কি করতে পারে? জাতিকে নিয়ে যেতে পারে কোথায়? সমৃদ্ধির সর্বোচ্চ স্তরে। কোথায় নিয়ে যেতে পারে সে? সর্বোচ্চ স্তরে। সর্বোচ্চ স্তরে ইংলিশ কি ভাইয়া? আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, সর্বোচ্চ স্তর ইংরেজি হচ্ছে তোমার হাইয়েস্ট স্টেজ। হাইয়েস্ট মানে কি? সর্বোচ্চ, আর স্টেজ হচ্ছে স্তরে। তো সর্বোচ্চ স্তর, কিন্তু নিয়ে যাবে কোথায় ভাই? সর্বোচ্চ স্তরের দিকে না, কোনো নির্দিষ্ট একটা গন্তব্যের দিকে যদি কেউ কোনো নিয়ে যেতে চায় তখন প্রিপোজিশন হিসেবে আমরা কি ইউজ করি ভাই? টু ইউজ করি। কোনো নির্দিষ্ট একটা গন্তব্যের দিকে গেলে আমরা কি করি ভাইয়া? প্রিপোজিশন হিসেবে টু ইউজ করি। সো এখানে আদর্শ মানে সর্বোচ্চ স্তরে দিকে নিয়ে যাবে, তো টু হাইয়েস্ট স্টেজ মানে জাতিটাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে। কিসের? সমৃদ্ধির। ভাই সমৃদ্ধি ইংরেজি কি তুমি জানো? প্রসপারিটি। প্রসপারিটি। প্রসপারিটি মানে কি? সমৃদ্ধি। কিন্তু এখানে বলছে সমৃদ্ধির। তুমি যদি কথাটাকে একটু বর্ধিত করো বাংলায়, শেষে কিন্তু দেখো তোমার সমৃদ্ধির সাথে এর যুক্ত করতে পারবা। সমৃদ্ধি এর বা সমৃদ্ধির। তো এর কথাটা তুমি যদি যুক্ত করো তো ইংরেজিতে একটা প্রিপোজিশন হিসেবে অফ ইউজ করবা। অফ প্রসপারিটি মানে কি? সমৃদ্ধি। তাহলে কি দাঁড়ালো? হি ক্যান লিড, সে নেতৃত্ব দিতে পারে বা নিয়ে যেতে পারে কাকে? দ্য নেশন বা জাতিকে টু হাইয়েস্ট স্টেজ মানে কি? সর্বোচ্চ স্তরে। অফ প্রসপারিটি মানে কি? সমৃদ্ধির সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে। আমি সঠিক শিক্ষা দেওয়ার মাধ্যমে দেশকে সেবা করতে চাই। বুঝো, আমি সঠিক শিক্ষা দেওয়ার মাধ্যমে দেশকে সেবা করতে চাই। তা আমি যদি এটাকে এভাবে না লিখি, বুঝো, আমি যদি এভাবে লিখি যে আমি, সাবজেক্ট হচ্ছে আমি, আমি কি করতে চাই? দেশকে সেবা করতে চাই। এই যে এতটুকু হচ্ছে একটা পার্ট, যে আমি দেশকে সেবা করতে চাই। তারপরে এটা এক্সটেনশন হিসেবে কি আমরা আলাদা করে লিখতে পারবো, যে কিভাবে আমি সেবাটা করব, এটা পিছনে যুক্ত করে দিতে পারবো। তাহলে আগে আমার যে মেইন বাক্যটা, এটা আমরা লিখি যে আমি দেশকে সেবা করতে চাই। আমি। ভার্ব কোনটা ভাই? চাওয়া। চাওয়া ইংলিশ কি? ওয়ান্ট। আই ওয়ান্ট। সেবা করতে, সেবা করা ইংলিশ হচ্ছে কি? সার্ভ। আর তুমি যদি সেবা করতে চাও তুমি কি ইউজ করবা? টু সার্ভ। কারণ তুমি এটা জানো ইনফিনিটিভ টু ইউজ করলে বাংলায় তে যুক্ত হয়। তো সেবা করা যদি হয় সার্ভ, আর সেবা করতে কি হবে? টু সার্ভ। আই ওয়ান্ট টু সার্ভ। আমি সেবা করতে চাই কাকে? দেশকে। আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি। আমার দেশকে, এটাই তো হবে। আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি। আমি আমার দেশকে সেবা করতে চাই। এখন দেখো
কি বলছে, সঠিক শিক্ষা দেওয়ার মাধ্যমে। এই যে মাধ্যমে কথাটা দেখতেছো না তুমি ভাইয়া, এই মাধ্যমে কথাটা তুমি প্রিপজিশন হিসেবে এখানে বাই ইউজ করতে পারো বা থ্রু ইউজ করতে পারো। তো কোনো কিছু করার মাধ্যমে, কোনো কিছু করার মাধ্যমে যদি হয় তখন আমরা কি বাই দ্বারা আমরা কি করি বা প্রিপজিশন ইউজ করি কি, মানে যেমন কি আমি রিক্সার মাধ্যমে আসছি বা রিক্সা দিয়ে আসছি, আমরা কি বলতে পারবো, বাই রিক্সা। এরকমটা যে কোনো কিছু করার মাধ্যমে যদি হয়, এটা আমরা বেসিক ক্লাসের মধ্যে ভাইয়া দেখাইছি। আচ্ছা দেখো, বাই মানে কি মাধ্যমে, আমরা কি দিতে পারি বাই, কিসের মাধ্যমে, সঠিক শিক্ষা দেওয়ার মাধ্যমে। এই যে দেওয়া, দেওয়া কি ভাই এখানে ভার্ব না, তো আমরা কি দিব ভাই, ভার্ব ইংলিশ কি তোমার এখানে যে ভার্বটা যে ইংলিশ, দেওয়া ভার্বটা ইংলিশ কি ভাই গিভ, তো আমরা গিভিং করে দিব। কেন গিভিং করে দিব আমি তোমায় বলছি, কারণ প্রিপজিশনের পরে যদি, প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি হয়, এটা তুমি জানো, বা তুমি যদি না জানো লিখে নিতে পারো। হ্যাঁ, বাই গিভিং মানে কি, আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি বাই গিভিং, আমি আমার দেশকে সেবা করতে চাই বাই গিভিং, দেওয়ার মাধ্যমে। কি দেওয়ার মাধ্যমে, সঠিক শিক্ষা। সঠিক শিক্ষা ইংরেজি কি ভাইয়া, প্রপার অর্থ হচ্ছে সঠিক, প্রপার, আর শিক্ষা ইংরেজি কি, এডুকেশন, এডুকেশন। সঠিক শিক্ষা দেওয়ার মাধ্যমে আমি আমার দেশকে সেবা করতে চাই। এখন কি বলছে, একজন ভালো শিক্ষক ছাত্রদের মনে চিরকাল বেঁচে থাকেন, বা কে বেঁচে থাকেন, একজন ভালো শিক্ষক। তো সাবজেক্ট কি হবে, একজন ভালো শিক্ষক। একজন ভালো শিক্ষক ইংরেজি কি হবে, এ গুড টিচার, এ গুড টিচার, একজন ভালো শিক্ষক। ওকে, ভার্ব কোনটা ভাইয়া, বেঁচে থাকা। তো বেঁচে থাকা ইংরেজি কি ভাই, লিভ। এখন দেখো, একজন ভালো শিক্ষক সে কিন্তু একটা থার্ড পারসন এবং একটা নাউন এখানে, হ্যাঁ মানে সিঙ্গুলার নাউন আর কি, তো এখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো গুড টিচার লিভস, একজন ভালো শিক্ষক বেঁচে থাকেন। কোথায় বেঁচে থাকেন, ছাত্রদের মনে। তো আমরা কি লিখবো, মনে মানে কি, মনের ভিতরে না, ইন দা মাইন্ড, ইন দা মাইন্ড, ইন দা মাইন্ড মানে কি, মনে। কাদের মনে, ছাত্রদের। তো ছাত্র ইংলিশ কি ভাইয়া, স্টুডেন্টস। আর ছাত্রদের মানে কি, ছাত্রদের এর এর যুক্ত হয়েছে, তো ছাত্রদের যদি এর যুক্ত হয় আমরা অফ স্টুডেন্ট লিখতে পারি। ইন দা মাইন্ড অফ স্টুডেন্টস, ইন দা মাইন্ড অফ স্টুডেন্টস মানে কি, ছাত্রদের মনের মধ্যে সে বেঁচে থাকেন। এখন কি বলছে, চিরকাল। তো চিরকাল কথাটা আমরা এক্সটেনশন হিসেবে শেষে ইউজ করতে পারি। চিরকাল ইংরেজি কি ভাইয়া, ফর এভার, ফর এভার, চিরকাল। বা এটাকে সামনে লিখতে পারতা যে এ গুড টিচার লিভস ফর এভার ইন দ্য মাইন্ড অফ দ্য অফ স্টুডেন্টস, বা ছাত্রদের কি মনের মধ্যে তিনি চিরকাল বেঁচে থাকেন। এখানে কি বলছে, আমাদের দেশ একটা দরিদ্র দেশ। তো এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো রকম মেইন ভার্ব নাই, সো আমরা অক্সিলারি ভার্বের সাহায্যে করে নিব। তো সাবজেক্টটা কি হবে, আমাদের দেশ, কারণ এটাই একটা গরিব দেশ বা দরিদ্র দেশ, এটা সম্পর্কে কিছু বলা হয়েছে। তো আমাদের দেশ মানে কি, মাই কান্ট্রি হচ্ছে আমার দেশ, আমরা আওয়ার কান্ট্রি লিখবো, কারণ আমাদের দেশ বলছে, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ হচ্ছে একটা দেশই তো আমাদের, তাই আমরা কি বলবো এখানে, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দিলাম। আওয়ার কান্ট্রি ইজ, আমাদের দেশ হচ্ছে একটি দরিদ্র দেশ। এ দরিদ্র ইংরেজি কি ভাইয়া, পোর মানে গরিব, আর দেশ হচ্ছে কান্ট্রি। মাই কান্ট্রি ইজ এ পোর কান্ট্রি, আমার দেশ হচ্ছে কি একটি গরিব দেশ। এখন দেখো এখানে কি বলছে, যে নিরক্ষরতা আমাদের দারিদ্র্যের একটি প্রধান কারণ। এই নিরক্ষরতা কথাটা ইংরেজিতে কি, এটাকে কি বলে, ইলিটারেসি, ইলিটারেসি, ইলিটারেসি মানে কি ভাইয়া, নিরক্ষরতা, ইলিটারেসি নিরক্ষরতা। হ্যাঁ, আচ্ছা, আমাদের দারিদ্র্যের একটি প্রধান কারণ, বা কারণ ইংরেজি তুমি কি জানো, রিজন বা কাউজ। রিজন মানে কি, কারণ। প্রধান কারণ ইংরেজি কি হবে ভাইয়া, মেইন রিজন। প্রধান ইংরেজি কি মেইন, আর প্রধান কারণ কি হবে, মেইন রিজন। আর একটি প্রধান কারণ মানে কি, এ মেইন রিজন। তাহলে এতটুকু তুমি তো বুঝতে পারছো, যেটা হচ্ছে এ মেইন রিজন। কোনটা এ মেইন রিজন, নিরক্ষরতা। কিসের, আমাদের দারিদ্র্যের। তো দারিদ্র্যের যেহেতু বলছে, দেখো ভাই দারিদ্র ইংরেজি কি, পোভার্টি, পোভার্টি অর্থ দারিদ্র। কিন্তু এখানে কি বলছে, পোভার্টি, আমাদের দারিদ্র্যের। আওয়ার পোভার্টি মানে কি, আমাদের দারিদ্র। আওয়ার পোভার্টি মানে আমাদের দারিদ্র। কিন্তু এখানে কি বলছে, দারিদ্র্যের, এই যে এর যুক্ত হয়েছে, তাই আমরা কি সবার আগে অফ যুক্ত করব, মানে অফ আওয়ার পোভার্টি, আমাদের দারিদ্র্যের। অফ কথাটা কেন যুক্ত হয়, যখন বাংলায় এর যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, এই বাক্যটার মধ্যে কিন্তু আমাদের কোনো রকম ভার্ব নাই, সো আমরা অক্সিলারি ভার্বের সাহায্য করব। তো সাবজেক্ট হচ্ছে ইলিটারেসি, ইলিটারেসি মানে কি, নিরক্ষরতা, ইজ
কারণ এটা সিঙ্গুলার। নিরক্ষরতা হচ্ছে একটি প্রধান কারণ, ইজ এ মেইন রিজন, ইজ এ মেইন রিজন মানে কি প্রধান কারণ কিসের, আমাদের দারিদ্র্যের, অফ আওয়ার মানে কি আমাদের কিসের দারিদ্র্যের, অফ আওয়ার পভার্টি আমাদের দারিদ্র্যের অন্যতম বা একটা প্রধান কারণ। তারপর বলছে এটি আমাদের সমস্ত সমস্যার মূল কারণ। দেখো আগেরটার মতোই কিন্তু এটি আমাদের সাবজেক্ট কি ভাইয়া, এটি, এটি মানে কি ইট, ইট ইজ, এটি, এটি আমাদের সমস্ত সমস্যার মূল কারণ। বলছি মূল কারণ, ইট ইজ, আমরা কি লিখবো, ইট ইজ মূল কারণ মানে কি ভাই, মেইন রিজন, ইট ইজ মেইন রিজন। আমরা এখানে দা দিতে পারি নির্দিষ্ট করার জন্য, ইট ইজ দ্য মেইন রিজন, এটাই হচ্ছে মানে এই যে এই কাজটা, এটাই হচ্ছে আসল কারণ, মানে কি ইট ইজ দ্য মেইন রিজন, এটাই হচ্ছে আসল কারণ কিসের জন্য, সমস্ত সমস্যার, কাদের, আমাদের, আমাদের সমস্ত সমস্যা। তো দেখো আমরা কি লিখবো, অফ আওয়ার, সমস্ত সমস্যা ইংলিশ কি, অল প্রবলেম, অল প্রবলেমস। প্রবলেমস অর্থ কি সমস্যা, আর অল প্রবলেমস মানে কি সমস্ত সমস্যা, কিন্তু এখানে কি বলছে সমস্ত সমস্যার, তাই আমরা কি দিলাম অফ আওয়ার অল প্রবলেমস, আমাদের সমস্ত সমস্যার। ঠিক আছে, আচ্ছা তারপর কি বললো দেখো, আমাদের ছাত্রছাত্রীরা যদি যথাযথভাবে শিক্ষিত হয়, বুঝো এই যে যদি কথাটা দিচ্ছে না ভাইয়া, দেখো এই যে যদি কথাটা দিল, এটা দ্বারা কিন্তু একটা শর্ত বোঝাইতেছে যে যদি তারা শিক্ষিত হয় তবে তারা দারিদ্র্য দূর করতে পারবে। ঠিক আছে, তবে এই দুটো কন্ডিশন যদি তবে দিছে না, তো আমরা কি করব, যদি যদি হয় আমরা ইফ দিব, ইফ দিলাম। তো ইফ দিয়ে যে বাক্যটা লিখবো মানে প্রথম যে পার্টটা লিখবো এই এতটুকু, তো এটা যদি আমরা লিখি, তো তারপরে আমরা যদি ক্ষমা দিই তখন তবের অর্থটা কিন্তু আইসা পড়বে। তো যদি লিখলাম, যদি আমাদের ছাত্রছাত্রীরা যথাযথভাবে শিক্ষিত হয়, বুঝো আমাদের ছাত্রছাত্রীরা, এটা হচ্ছে সাবজেক্ট, আওয়ার স্টুডেন্টস, আওয়ার স্টুডেন্টস সাবজেক্ট গেল, মানে যদি আমাদের শিক্ষার্থীরা বা যদি আমাদের ছাত্রছাত্রীরা যথাযথভাবে শিক্ষিত হয়। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, কি বলছে যথাযথভাবে শিক্ষিত হয়, ভাইয়া একটা জিনিস দেখো, শিক্ষিত মানে কি, শিক্ষিত মানে অর্থ হচ্ছে এডুকেটেড, এডুকেটেড, শিক্ষিত মানে কি এডুকেটেড, আর যথাযথ ভাবে মানে কি প্রপারলি, প্রপারলি এডুকেটেড। তারা যদি যথাযথভাবে শিক্ষিত হয়, তো হয় যে ভার্বটা ভাই এটা মানে ইংরেজি কি এম ইজ আর, বাট অক্সিলারি ভার্ব দিলে এটা হয়ে পড়ে। তো ইফ আওয়ার স্টুডেন্টস, যদি আমাদের শিক্ষার্থীরা, তো অনেকগুলো শিক্ষার্থীরা, তো এটার সাথে অক্সিলারি ভার্বটা কি যাবে ভাইয়া, আর, মানে কি এটা দ্বারা কি বুঝাইতেছে হয়, ইফ আওয়ার স্টুডেন্টস আর, মানে আমাদের শিক্ষার্থীরা যদি হয় কি হয়, যথাযথভাবে শিক্ষিত, বা যথাযথভাবে মানে কি প্রপারলি বা ভালোভাবে, প্রপারলি, আর শিক্ষিত ইংরেজি কি ভাই, এডুকেটেড, এডুকেটেড। তবে এই যে কমাটা দিলে কি হচ্ছে, তবে, তবে তারা আমাদের দারিদ্র্য দূর করতে পারবে। তো সাবজেক্ট কি ভাইয়া, তারা, তারা কোন একটা কাজ করতে পারবে। তো পারবে মানে কি ভাইয়া, ক্যান, এটা একটা মডেল ভার্ব, ক্যান অর্থ পারা বা পারবে। আচ্ছা দেখেন তারা পারবে, কি করতে পারবে, তারা দূর করতে পারবে, ভাই দূর করা হচ্ছে ভার্ব, তো মডেল ভার্ব না এটা, ক্যান, এটার পরে আমরা কি বসাবো, ভার্ব বসাবো। দূর করতে পারা ইংরেজি কি ভাই, রিমুভ, দে ক্যান রিমুভ, তারা দূর করতে পারবে। দেখেন কি দূর করতে পারবে, আমাদের দারিদ্র, ভাইয়া আমাদের দারিদ্র মানে কি, আওয়ার দারিদ্র ইংরেজি কি, পভার্টি, আওয়ার পভার্টি, তারা আমাদের দারিদ্র দূর করতে পারবে। তো এরকম যদি তবে যদি কোনো কন্ডিশনাল থাকে তুমি ইফ দিয়ে করতে পারবা। তারপর কি বলছে দেখো, শিক্ষক হিসেবে আমি জাতির সেবা করতে দৃঢ় প্রতিজ্ঞ। দেখো শিক্ষক হিসেবে আমি জাতির সেবা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তো শিক্ষক হিসেবে ইংলিশ কি ভাইয়া, কোনো কিছু হিসেবে যদি হয় আমরা এজ দিয়ে শুরু করব, এজ এ টিচার, এজ এ টিচার মানে কি ভাইয়া, শিক্ষক হিসেবে। আমি যদি বলি এজ এ ফাদার, বাবা হিসেবে, এজ এ লায়ন, সিংহ হিসেবে, এরকম বোঝাইতেছে। হ্যাঁ, এজ এ টিচার মানে কি শিক্ষক হিসেবে আমি জাতির সেবা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তো সাবজেক্ট কি ভাইয়া, আমি, আমি দৃঢ় প্রতিজ্ঞ, কথাটা বুঝছো, আমি কিন্তু অলরেডি দৃঢ় প্রতিজ্ঞ। আমি যদি বলি আমি একজন ছাত্র বা আমি ছাত্র, আমি কি বলবো, আই এম স্টুডেন্ট। তো দৃঢ় প্রতিজ্ঞ মানে কি ভাইয়া, ডেটারমাইন্ড, ডেটারমাইন্ড মানে
সরি বানানটা ভুল হইছে। তো ডিটারমাইন্ড, হ্যাঁ ডিটারমাইন্ড হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, আর ডিটারমাইন্ড মানে কি অলরেডি সে দৃঢ় প্রতিজ্ঞ, মানে ভার্বের 3 নাম্বার রূপ এখানে আছে। তো ভার্বের 3 নাম্বার রূপ আছে, তো একটা অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কি করব, ভার্বের 3 নাম্বার রূপটা দিয়ে দিব। মানে কি কে দৃঢ় প্রতিজ্ঞ ভাইয়া, আমি দৃঢ় প্রতিজ্ঞ। তো কি লিখবো, আই এম ডিটারমাইন্ড, আই এম ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ। দৃঢ় প্রতিজ্ঞ কথাটার মানে কি, আমি সংকল্পবদ্ধ হয়ে আছি, মানে কি কাজটা শেষ। সো ভার্বের 3 নাম্বার রূপ হবে ডিটারমাইন্ড। আর কে দৃঢ় প্রতিজ্ঞ, আমি। তো শুধু আই না দিয়ে আমরা কি লিখবো, আই এম, মানে কি আমি, আই এম ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ। ঠিক আছে, আমি দৃঢ় প্রতিজ্ঞ দিলাম। কেন আমি দৃঢ় প্রতিজ্ঞ, সেবা করতে। তো ভাই সেবা করা ইংলিশ হচ্ছে সার্ভ, আর সেবা করতে আমরা কি লিখবো, টু সার্ভ, টু সার্ভ, সেবা করতে। কাকে সেবা করতে, জাতির। জাতি ইংরেজি কি ভাইয়া, নেশন, টু সার্ভ নেশন। তো নেশন, শুধু নেশন না দিয়ে তুমি কি করতে পারো, দা নেশন দিবা, কারণ কি তোমার জাতিটাকে নির্দিষ্ট করতেছো তুমি। টু সার্ভ দা নেশন মানে তুমি তোমার জাতিকে সেবা করতে কি তুমি দৃঢ় সংকল্পবদ্ধ বা দৃঢ় প্রতিজ্ঞ। তো তারপর কি বলছে যে আমি কেন শিক্ষক হতে চাই তার কিছু কারণ আছে। বুঝছো, আমি কেন শিক্ষক হতে চাই তার কিছু কারণ আছে। তো আমরা একটা জিনিস লিখতে পারি যে তার কিছু কারণ আছে, কথাটা আমরা আগে লিখি নেই। তার, তার মানে কি আমরা লিখতে পারি, আচ্ছা তার কিছু কারণ আছে, দিস, তার ইংলিশ কি লিখতে পারি আমরা, দিস। হুম, আচ্ছা দিস না লিখে আমরা লিখি এটার, না এটার কিছু কারণ আছে, আমরা ইট কথাটা লিখলে খুব সুন্দর হয়, ইট। ঠিক আছে, তো আছে মানে কি ভাইয়া, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। তো ইটের সাথে কি হবে ভাইয়া, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, হ্যাজ হবে, যেহেতু সিঙ্গুলার হ্যাজ হবে, ইট হ্যাজ। এটার আছে কি, আছে কিছু কারণ, বা কিছু কারণ ইংলিশ কি ভাইয়া, সাম রিজন। সাম অর্থ কিছু আর রিজন অর্থ কারণ। ইট হ্যাজ সাম রিজন, এটার কিছু কারণ আছে। যে আমি কেন শিক্ষক হতে চাই, তো দেখো ভাইয়া এটা দ্বারা কিন্তু প্রশ্ন বোঝাইতেছে না, হ্যাঁ। তো আমরা এখানে এই যে কেন কথাটা দিয়ে কি করতে পারি, এড মানে দুইটা বাক্যকে যুক্ত করতে পারি, হ্যাঁ। ইট হ্যাজ সাম রিজন, এটার কিছু কারণ আছে বা তার কিছু কারণ আছে। হোয়াই মানে কি কেন আমি শিক্ষক হতে চাই, হোয়াই আই, কেন আমি, হোয়াই আই মানে কি কেন আমি শিক্ষক হতে চাই। ভাই হতে চাও ইংলিশ কি ভাই, টু বি, টু বি, টু বি মানে কি হওয়া বা হতে চাওয়া, হ্যাঁ। ইট হ্যাজ সাম রিজন, তার কিছু কারণ আছে। হোয়াই আই, সরি 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 সরি, চাওয়া বা ভুল করে ফেলছি। দেখো চাওয়া মানে কি, আই ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্ট অর্থ কি চাওয়া। হোয়াই আই ওয়ান্ট, কেন আমি চাই, ওয়ান্ট মানে কি চাওয়া, কেন আমি চাই কি করতে, হতে। হতে হলে কি হলে আমরা ভাইয়া টু বি লিখবো, টু বি মানে কি হতে। হোয়াই আই ওয়ান্ট টু বি, কেন আমি হতে চাই, কি হতে চাই, শিক্ষক। হোয়াই আই ওয়ান্ট টু বি, একজন শিক্ষক দিয়ে দিই, এ টিচার। হোয়াই আই ওয়ান্ট টু বি এ টিচার মানে আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। তো হোয়াই আই ওয়ান্ট টু বি এ টিচার মানে কি আমি কেন একজন শিক্ষক হতে চাই। ইট হ্যাজ সাম রিজনস, এটার কিছু কারণ আছে, ইট হ্যাজ সাম রিজনস, অনেকগুলা কারণ যেহেতু তাই প্লুরাল হবে, মানে এস যুক্ত করলাম আর কি, হ্যাঁ। তারপর দেখো এখানে কি বলছে ভাইয়া, আমার এই পছন্দের প্রথম কারণটি হলো যে মানুষ প্রকৃতির কোলে আজীবন একজন শিক্ষার্থী। তো এই যে এর আগ পর্যন্ত আমরা এটা করে নিই, আর এই যে দ্বারা যে কি করছি আরেকটা বাক্যকে যুক্ত করছি না ভাইয়া, আমরা দ্যাট ইউজ করব, মানে যে। তো আমারই পছন্দের প্রথম কারণটি, আমরা এগুলো লিখবো কি প্রথম কারণটি। তো প্রথম কারণটি কিন্তু নির্দিষ্ট, টি বলছে না, তো আমরা কি লিখবো, দা ফার্স্ট রিজন। দা ফার্স্ট রিজন, ফার্স্ট রিজন মানে কি প্রথম কারণ। দা ফার্স্ট রিজন মানে কি প্রথম কারণটি হলো, হলো কি লিখবো আমরা, ইজ। দা ফার্স্ট রিজন ইজ, আচ্ছা ইজ না দিয়ে আমরা কিসের, দাঁড়াও ইজটা আমরা একটু পরে দিচ্ছি। এখানে কি বলছে, আমার এই পছন্দের প্রথম কারণটি হলো যে, দা ফার্স্ট রিজন মানে কি প্রথম কারণটি কিসের, পছন্দের। পছন্দের, পছন্দ ইংলিশ কি ভাইয়া, চয়েস। আর পছন্দের মানে কি অফ চয়েস, অফ, আমারই পছন্দের, অফ মাই চয়েস, অফ মাই চয়েস মানে কি আমার পছন্দের। দা ফার্স্ট রিজন অফ মাই চয়েস, চয়েস তো পছন্দ, মাই চয়েস মানে কি আমার পছন্দ, আর অফ মাই চয়েস মানে কি আমার পছন্দের। আমার পছন্দের প্রথম কারণটি হলো, ওই যে এখন হলোটা দিব মানে কি ইজ, এই পুরোটা এখন কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে। দ্য ফার্স্ট রিজন অফ মাই চয়েস, আমার পছন্দের প্রথম কারণটি হলো মানে ইজ। তারপর কি লিখবো আমরা, দ্যাট বা যে, ইজ দ্যাট মানে প্রথম কারণটি হলো যে মানুষ প্রকৃতির কোলে আজীবন একজন শিক্ষার্থী। দেখো ভাইয়া, মানুষ প্রকৃতির কোলে আজীবন একজন শিক্ষার্থী, এখানে কিন্তু কোন রকম ভার্ব নাই, সো আমরা অক্সিলারি ভার্ব দিয়ে করব। তো কে শিক্ষার্থী, মানুষ না ভাইয়া,
এটা হচ্ছে সাবজেক্ট, আমরা কি লিখবো ম্যান। তো ম্যান একটা সিঙ্গুলার নাউন, আমরা ইজ বসাবো। ম্যান ইজ, মানুষ কি, ম্যান ইজ হচ্ছে একজন শিক্ষার্থী। একজন শিক্ষার্থী মানে কি ভাইয়া, এ স্টুডেন্ট। এ স্টুডেন্ট মানে কি শিক্ষার্থী, ম্যান ইজ এ স্টুডেন্ট। এখন আবার একটু ঢং লাগাই দিছে, যেমন কি আজীবন শিক্ষার্থী। ভাই আজীবন কি দিবে তুমি, আজীবন তুমি যদি লাগাইতে চাও তুমি কি লিখবা, লং লাইফ। লং লাইফ মানে কি আজীবন, এ লং লাইফ স্টুডেন্ট, ম্যান ইজ লং লাইফ, সরি এটা আমরা এখানে না দিয়ে সামনে দিব, এ লং লাইফ স্টুডেন্ট। মানুষ হচ্ছে একটা, এখানে দিব না মানুষ, এ লং লাইফ স্টুডেন্ট মানে কি মানুষ হচ্ছে একটা আজীবন শিক্ষার্থী। কিসের বা কোথায়, প্রকৃতির কোলে। ভাই একটা জিনিস দেখো, নেচার অর্থ কি, নেচার অর্থ হচ্ছে প্রকৃতি, আর এখানে বলছি কি প্রকৃতির মানে সাথে এর যুক্ত হয়েছে, আমরা কি লিখবো অফ নেচার। অফ নেচার প্রকৃতির কোলে না ভাইয়া, তো কোল ইংরেজি কি ভাই, ল্যাপ। ল্যাপ অর্থ কি, কোল, ল্যাপ অফ নেচার মানে প্রকৃতির কোল। কিন্তু এখানে বলছি কি কুল এ, তুমি যদি ওয়ার্ডটাকে একটু বাড়াও, উচ্চারণটাকে কি আসবে, এ আসবে। এ হইলে প্রিপোজিশন হিসেবে তুমি কি ইউজ করতে পারো, বা ইন। স্টুডেন্ট ইন ল্যাপ, ইন ল্যাপ মানে কি কোলে, অফ নেচার মানে কি প্রকৃতির, প্রকৃতির কোলে। ইন ল্যাপ অর্থ কোলে, আর অফ নেচার মানে কি প্রকৃতির। ঠিক আছে, মানুষ প্রকৃতির কোলে আজীবন একজন শিক্ষার্থী, এভাবে লিখতে পারো। তো কি হলো, দ্য ফার্স্ট রিজন অফ মাই চয়েস ইজ দ্যাট, হলো যে ম্যান ইজ মানুষ হচ্ছে একটা ছাত্র, আবার এখানে কি বলছে যে একটা শিক্ষার্থী কিন্তু আজীবন, তো আজীবনের পরিবর্তে আমরা কি বসলাম ভাই, লং লাইফ। এ লং লাইফ স্টুডেন্ট একটা আজীবন শিক্ষার্থী প্রকৃতির কোলে। তো কোল হচ্ছে ল্যাফ, আর কোলে কি ইনলেট, অফ নেচার মানে কি প্রকৃতির। তারপর কি বলছে, আমার এই পছন্দের দ্বিতীয় কারণটি হলো যে, তো আমরা এতটুকু আগেরটার মতো করে লিখতে পারি, দা, দ্বিতীয় কারণ ইংরেজি কি, সেকন্ড। দা সেকন্ড কারণ ইংলিশ কি ভাইয়া, রিজন। দা সেকন্ড রিজন অফ মাই চয়েস, আমার পছন্দের। দা সেকন্ড রিজন অফ মাই চয়েস, আমার পছন্দের দ্বিতীয় কারণটি হলো মানে কি ইজ, কি, যে বলছে, তো দ্যাট দিলাম, ইজ দ্যাট হলো যে এটি সকল পেশার জননী। এখানে কিন্তু ভাইয়া মেইন ভার্ব নাই, সো আমরা অক্সিলারি ভার্বের সাহায্যে করব। সাবজেক্ট কি বলছে, এটি, এটি মানে কি ইট, তো ইটের সাথে অক্সিলারি ভার্ব কি হচ্ছে, ইট ইজ। জননী মানে কি, মানে মাদার, ইট ইজ মাদার দিলাম। তো জননী আমরা কি লিখতে পারি, দা মাদার, ইট ইজ দা মাদার মানে কি নির্দিষ্ট করছেন, ইট ইজ দা মাদার, এটা হচ্ছে জননী কিসের, সকল পেশা বা সকল পেশা ইংরেজি কি ভাইয়া, অল প্রফেশন। অল প্রফেশন মানে কি সকল পেশার, অল প্রফেশনস, কিন্তু বলছে সকল, অল প্রফেশনস মানে কি সকল পেশা, কিন্তু এখানে বলছে কি সকল পেশার, মানে এর যুক্ত হয়েছে, সো আমরা কি করব, অফ অল প্রফেশনস মানে কি সকল পেশার, দ্য মাদার অফ অল প্রফেশন, সকল পেশার জননী, এটা ইট ইজ, এটা। এখন দেখো কি বলছে, উচ্চ পদস্থ ও নিম্ন পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তা সহ সকলকেই শিক্ষকরা শিক্ষা দেন। এই বাক্যের মধ্যে ভাইয়া তুমি ভার্ব যদি খুঁজে বের করো, ভার্ব কি হবে ভাইয়া, শিক্ষা দেওয়া। ভার্ব কি, শিক্ষা দেওয়া। এখন এই শিক্ষাটা দেয় কে, শিক্ষাটা দেয়া হচ্ছে ভাইয়া এই শিক্ষকরা। তো সাবজেক্ট হচ্ছে শিক্ষকরা, শিক্ষকরা ইংলিশ কি হবে ভাইয়া, টিচার্স। টিচার্স, টিচার্সরা কি করে, শিক্ষা দেন। শিক্ষা দেওয়া ইংরেজি কি ভাইয়া, টিচ, টি ই এ সি এইচ, টিচ। এখন দেখো সাবজেক্ট কিন্তু অনেকজন, তাই ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার মানে এটা থার্ড পারসন প্লুরাল, তো তাই এস বাই এস যুক্ত হয় নাই। তো টিচার্স টিচ, শিক্ষকরা শিক্ষা দেয় কাকে, সকলকে। সকলকে ইংলিশ কি ভাইয়া, এভরিওয়ান। আমরা লিখতে পারি কি, সকলকে যখন বলছে আমরা এখানে সকলকে পরিবর্তে কি লিখতে পারি, এভরিবডি লিখতে পারি। এভরিবডি, এভরিবডি মানে কি সকলকে। তো শিক্ষকরা শিক্ষা দেয় সকলকে, এতটুকু শেষ কিন্তু, হ্যাঁ, সকলকে শিক্ষকরা শিক্ষা দেন। কিন্তু এই যে উপরের পার্টটা দেখতেছো না ভাইয়া, উপরের পার্টটা, এটা কিভাবে আমরা লিখবো, কারণ শিক্ষকরা যে শিক্ষা দেন এটার মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত আছে, এই উচ্চ পদস্থ, নিম্ন পদস্থ, বেসামরিক এবং সামরিক কর্মকর্তা সমূহ। তো এখন এই বাক্যটার সাথে এই বাক্যটা কেমনে আমরা যুক্ত করতে পারি, দেখো তো ওরা কিন্তু এই সকলের মধ্যে অন্তর্ভুক্ত আছে। অন্তর্ভুক্ত যদি থাকে এরকম, তখন আমরা ইনক্লাউড দিয়ে অ্যাড করতে পারি। ইনক্লাউড, ইনক্লাউড মানে কি অন্তর্ভুক্ত করা, ইনক্লাউডস। টিচাররা শিক্ষা দেয় সবাইকে, ইনক্লাউডস মানে কি এটার ভিতরে কারা কারা আছে, এটার ভিতরে আছে কারা কারা, যেমন উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ ওরা আছে। এটা ইংরেজি কি হবে ভাই, উচ্চ পদস্থ মানে কি হাই র্যাঙ্কিং, হাই র্যাঙ্কিং। ও বলছে
and low ranking নিম্ন পদস্থ, low ranking নিম্ন পদস্থ কি বেসামরিক এবং সামরিক কর্মকর্তা সহ। তো দেখো ভাইয়া বেসামরিক এবং সামরিক, তো সিভিল অর্থ কি বেসামরিক এবং সামরিক বলছে, এন্ড মিলিটারি মানে কি ভাইয়া সামরিক, মিলিটারি সামরিক কর্মকর্তা মানে কি অফিসার্স, অফিসার্স কর্মকর্তা সহ। তো আমরা এই যে উপরে যে ব্যক্তিবর্গ মানে নির্দিষ্ট ক্যাটাগরি ব্যক্তিবর্গ ওদেরকে সকলের সাথে কিভাবে অ্যাড করছি বা ইনক্লাউডস দিয়ে। যেমন তুমি বলছো কি সে ধরো একটা কথা বললা সে সব ধরনের ফলই খায় বা সে সব ফলই খায়, যেমন কি বা মানে এটার ভিতরে কি কি অন্তর্ভুক্ত আছে ইনক্লাউডস দিয়ে তুমি লিখতে পারো, ইনক্লাউডস ম্যাঙ্গো ট্রি, বা তুমি এরকম ভাবে যদি একটা বাক্য বলে যে একটা ঝুড়িতে সকল ধরনের ফলই আছে, যেমন এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে, যেমন কি আম জাম কাঁঠাল লেচু, তুমি বলবা কি ইনক্লাউডস ম্যাঙ্গো ট্রি, সরি ম্যাঙ্গো জ্যাকফ্রুট, এরকম ভাবে তুমি অ্যাড করতে পারো। হ্যাঁ, তো ইনক্লাউডস কথাটা দ্বারা আমরা কিন্তু এই দুইটাকে অ্যাড করে দিছি। ওকে, বা তুমি যেমন দিয়েও যুক্ত করতে পারতা, যে টিচাররা কি করে টিচ এভরিবডি, যেমন দিয়েও লিখতে পারো, যেমন কি such as, such as অর্থ কি ভাইয়া যেমন, এটা দিয়ে তুমি যুক্ত করতে পারতে such as high ranking and low ranking civil and military officers। তো তুমি চেষ্টা করবে যে কিভাবে সহজ উপায়ে তুমি মানে এটাকে বানাই লিখতে পারো। হ্যাঁ, তো সহজ ভাবে করতে 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 একদম একদম স্মার্টলি এবং অ্যাডভান্স ভাবে তুমি পারা যাবে। কি বলছে, জাতি গঠনের পেছনে একজন শিক্ষকেরই অবদান বেশি। দেখো ভাইয়া এটা হচ্ছে একটা বাক্য যে একজন শিক্ষকের অবদানই বেশি, আবার এখানে কি বলছে জাতি গঠনের পিছনে, দুইটা পার্ট কিন্তু তোমরা কোনটাকে লিখবা, আমরা আগে এটা লিখি যে জাতি গঠনের পিছনে, আচ্ছা এটা একজন শিক্ষকের অবদান বেশি, এই লাইনটা যদি আমরা আগে লিখি, কার অবদানটা বেশি, একজন শিক্ষকের, দা অবদান বেশি মানে কি অধিকাংশ অবদান, দা কি লিখতে পারি বেশি অবদান, আমরা কি লিখতে পারি মোস্ট মানে কি বোঝাই ভাই অধিকাংশ বোঝাই, বুঝো মোস্ট মানে কি বোঝায় অধিকাংশ, দ্য মোস্ট অবদান ইংরেজি কি ভাই কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, দ্য মোস্ট কন্ট্রিবিউশন মানে কি অধিকাংশ বা বেশি অবদান, দ্য মোস্ট কন্ট্রিবিউশন মানে কি বেশি অবদান, দ্য মোস্ট কন্ট্রিবিউশন কিসের জাতি গঠনের পিছনে, দ্য মোস্ট কন্ট্রিবিউশন অফ গঠন করা মানে কি ভাইয়া, আচ্ছা জাতি গঠনের জন্য, আচ্ছা এটা কিভাবে লিখতে পারি দেখো, দ্য মোস্ট কন্ট্রিবিউশন আমরা জন্য যদি দেই যে জাতি গঠনের জন্য একজন শিক্ষকের অবদানের বেশি, দ্য মোস্ট কন্ট্রিবিউশন ফর গঠন করে ইংলিশ কি ভাইয়া বিল্ড আপ, তো আমরা কি যেহেতু ফর আছে বাই প্রিপজিশন আমরা কি লিখতে পারি বিল্ডিং আপ, ফর বিল্ডিং আপ। দেখো দ্য মোস্ট কন্ট্রিবিউশন মানে কি অধিকাংশ অবদান, ফর বিল্ডিং আপ মানে কি গঠনের জন্য, কার কি গঠনের জন্য জাতি গঠনের জন্য, বিল্ডিং আপ দ্য নেশন জাতি গঠনের জন্য, জাতি গঠনের জন্য আমরা কি লিখছি ভাইয়া অধিকাংশ অবদানে বেশি কার একজন শিক্ষকের, এখানে কি লিখতে পারি দেখো তো, দ্য মোস্ট কন্ট্রিবিউশন ফর বিল্ডিং আপ দ্য নেশন মানে জাতি গঠনের জন্য কি বলে এটাকে যে অধিকাংশ অবদানই হচ্ছে কার, অধিকাংশ অবদান আমরা কি দিব অফ এ টিচার, অফ এ টিচার্স, অফ এ টিচার। দেখো কথাটার মানে বোঝো একটু, তো এখানে আমরা কি লিখলাম যে দ্য মোস্ট কন্ট্রিবিউশন ফর বিল্ডিং আপ দ্য নেশন মানে কি এই যে পুরাটা দেখতেছো না ভাইয়া এই পুরাটাকে একসাথে আমরা একটা সাবজেক্ট হিসেবে বানিয়ে নিয়েছি আর কি। দ্য মোস্ট কন্ট্রিবিউশন মানে কি অধিকাংশ অবদানই, ফর বিল্ডিং আপ দ্য নেশন মানে কি জাতি গঠনের পিছনে, জাতি গঠনের পিছনে অধিকাংশ অবদানই ইজ হচ্ছে অফ এ টিচার একজন শিক্ষকের, অফ এ টিচার মানে কি একজন শিক্ষকের, ইজ অফ এ টিচার একজন শিক্ষকের অবদানই হচ্ছে কি এটার পিছনে সবচেয়ে বেশি। দেখো ভাইয়া বাক্যটা আশা করি তোমার কাছে কঠিন মনে হইতেছে, তো তুমি যদি বাক্যটাকে একটু সহজ করে লিখতে চাও তো তুমি এভাবে লিখতে পারো যে তুমি আগে এই পার্টটা লিখতে পারো, হ্যাঁ যেমন কি লিখতে পারো এ টিচার একজন শিক্ষক কি করে অবদান রাখে, এভাবে লিখতে পারো যে কন্ট্রিবিউট
কন্ট্রিবিউটস, কেন এস হয়েছে? কারণ একজন টিচার সিঙ্গুলার নাম্বার, একজন শিক্ষক অবদান রাখে, যেমন কি কন্ট্রিবিউটস কি লাগে ভাই? অধিকাংশ ভাবে আমরা কি লিখতে পারি? মোস্টলি। মোস্টলি এ টিচার্স সরি এ টিচার কন্ট্রিবিউটস মোস্টলি, মানে একজন শিক্ষক অবদান রাখে অধিকাংশ ভাবে কি জাতি গঠনের পিছনে। তো পিছনে কি লিখতে পারি ভাই আমরা? বিহাইন্ড, অর্থাৎ কি পিছনে, বিহাইন্ড। আমি কি লিখবো? বিহাইন্ড। জাতি গঠন মানে কি ভাইয়া? বিহাইন্ড প্রিপজিশন দিছি না ভাইয়া? তো প্রিপজিশন যদি দিই, বিহাইন্ড মানে গঠন মানে কি ভাই? বিল্ডিং। আমরা কি লিখবো? বিল্ড। আর যেহেতু প্রিপজিশন আছে আমরা কি দিব? আইএনজি। বিহাইন্ড বিল্ডিং কি? দ্য নেশন। বিহাইন্ড বিল্ডিং দ্য নেশন। নেশন বানান ভুল, বিহাইন্ড বিল্ডিং দ্য নেশন। এ টিচার একজন শিক্ষক কন্ট্রিবিউটস মানে অবদান রাখে, যে বেশি বলছি না ভাই আমরা, তো আমরা কি লিখবো? মোস্টলি। টিচার্স কন্ট্রিবিউট মোস্টলি, একজন টিচার অবদান রাখে অধিকাংশ ভাবে বা বেশি, বিহাইন্ড মানে কি পিছনে, কিসের পিছনে ভাইয়া? দ্য নেশন বিল্ডিং মানে কি জাতি গঠনের পিছনে। এখন বিল্ডিং আপ হবে, বিল্ডিং আপ দ্য নেশন। বিল্ড আপ করতে কি ভাইয়া? গঠন করা। আর যেহেতু এখানে বিহাইন্ড প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে বসলে আমরা আইএনজি বসাবো ভার্বের সাথে। হ্যাঁ, তো কি হয়েছে এখানে? বিল্ডিং আপ দ্য নেশন। এখন খেয়াল করো, তুমি কিন্তু এভাবে লিখতে পারো, যদি এটা কঠিন মনে হয় আমরা কিভাবে বাক্যটা গঠন করতে পারি। এখন কথা হচ্ছে কি, বাংলার যে অর্থটা দেখতেছো না, এই অর্থটা যদি হুবহু দেখো বানাইতে গেলে তোমার ঝামেলা হয়ে পড়তেছে। তুমি কি করবা? একটু বিকল্প উপায় খুঁজে একটা সিমিলার মিনিং যেন কি করে প্রকাশ করে এরকম একটা বাক্য তুমি বানাই নিবা। যেমন কি, জাতি গঠনের পিছনে একজন শিক্ষকের অবদান বেশি, আমরা এভাবে লিখতে পারি যে মোস্ট কন্ট্রিবিউশন ফর বিল্ডিং আপ দ্য নেশন ইজ অফ এ টিচার, একজন শিক্ষকের। আবার এইভাবে লিখতে পারি এ টিচার কন্ট্রিবিউটস মানে একজন শিক্ষক অবদান রাখে অধিকাংশ ভাবে বিহাইন্ড বিল্ডিং আপ দ্য নেশন। মানে কি বিল্ডিং আপ দ্য নেশন মানে কি দেখি কি বলে, মানে জাতি গঠনের পিছনে। ঠিক আছে, ওকে। এখন দেখো কি বলছে, আমি যা হতে চাই। আমি যা হতে চাই এটা আমরা আগে লিখি, আই সরি আমি যা হতে চাই বলছে। তো এই যে আমি যাটা মানে কি ভাই? আমরা যদি হোয়াট লিখি, হ্যাঁ, হোয়াট আই ওয়ান্ট মানে কি? যা আমি চাই। হোয়াট আই ওয়ান্ট মানে কি? যা আমি চাই। কি বলছে ভাই? হতে। তো হতে মানে কি? টু বি। তো হোয়াট আই ওয়ান্ট টু বি, যা আমি হতে চাই। এটা তুমি লিখে নিতে পারো যে হোয়াট আই ওয়ান্ট মানে কি? যা আমি চাই আর কি। তো হোয়াট যখন বাক্যের সামনে বসে এবং এটা যদি ইন্টারোগেটিভ প্রশ্নের যে কাঠামো এটা যদি মেনটেন না করে, তখন এই হোয়াট দ্বারা কি বুঝাইতেছে ভাইয়া? যা বুঝাইতেছে। যে হোয়াট আই ওয়ান্ট, যা আমি চাই, টু বি মানে হতে। এই যে ক্ষমা দিলাম না, তা হয়তো আমার বাবা মা বন্ধু এবং আত্মীয় স্বজনকে অবাক করে দিবে। এখন দেখো, যা আমি হতে চাই এটা কি করে দিবে ভাইয়া? এটা অবাক করে দিবে, হয়তো অবাক করে দিবে। যে ভাইয়া হয়তো যদি হয় আমরা কি লিখতে পারি? মে। আচ্ছা, আমরা একটা কাজ করি, হোয়াট আই ওয়ান্ট টু বি, যা আমি হইতে চাই, কমা দিলাম না, তো এটা কি হয়েছে ভাই? তা হয়তো। হয়তো মানে কি ভাইয়া? মে। হয়তো মানে কি? মে দিতে পারি, মে অবাক করে দিবে। অবাক করে দিবে মানে কি? অবাক করে দেওয়া ইংলিশ কি ভাইয়া? অ্যাস্টোনিশ। অ্যাস্টোনিশ মানে কি? অবাক করে দেওয়া বা আশ্চর্যবোধক করে দেওয়া। এখন দেখো, হোয়াট আই ওয়ান্ট টু বি যেটা আমি হইতে চাই, মে অ্যাস্টোনিশ যেটা হয়তো কি করে দিবে ভাই? অবাক করে দিবে। কাকে? আমার মা বাবা বন্ধু বান্ধবকে। মাই প্যারেন্টস আমার মা বাবা, ফ্রেন্ড মানে কি? বন্ধু বান্ধবকে, এবং এন্ড কি? আত্মীয় স্বজনকে। এন্ড মাই এবং আমার আত্মীয় স্বজন ইংলিশ কি ভাই? রিলেটিভস। এবং আমার আত্মীয় স্বজনকে তারা কি করে দিবে? এটা অবাক করে দিবে। এখন কি দাঁড়ালো? হোয়াট আই ওয়ান্ট মানে টু বি, যা আমি হতে চাই, এটা হয়তো মে অ্যাস্টোনিশ, এটা হয়তো কি করে দিবে ভাই? অবাক করে দিবে মাই প্যারেন্টস আমার অভিভাবকদেরকে, সরি আমার মা বাবাকে, আমার বন্ধু বান্ধবকে এবং আমার আত্মীয় স্বজনদেরকে। ঠিক আছে, তো এখানে কি বললো? কিন্তু আমি বিশ্বাস করি যে, এটা যদি লিখি বাট কিন্তু আই মানে আমি বিশ্বাস করি যে, মানে আই বিলিভ আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে, কিন্তু আমি বিশ্বাস করি যে সর্বত্রই একজন শিক্ষকের প্রয়োজন। এখন দেখো ভাইয়া, আবার আমরা কি করলাম? একটা প্যাসিভ ভয়েসের মধ্যে এসে পড়ছি। কিরকম ভাবে? একটু খোঁজো। সর্বত্রই মানে কি? সব জায়গায়।
একজন শিক্ষকের প্রয়োজন। তো ভাইয়া একজন শিক্ষকের প্রয়োজন, ভার্বটা কোনটা ভাইয়া? নিড। নিড মানে কি ভাইয়া? প্রয়োজন। তো একটা জিনিস খেয়াল করো, নিড যে প্রয়োজন, এখন এই প্রয়োজনটা কি কার প্রয়োজন? শিক্ষকের প্রয়োজন না? তো বাক্যের মধ্যে সাবজেক্ট কি ভাইয়া? শিক্ষক। মানে শিক্ষক, এই প্রয়োজনটা কার হয়? মানে এই প্রয়োজনের যে ভার্বটা কিন্তু শিক্ষক নিজের না, মানে এই কাজটা কিন্তু শিক্ষক নিজে করে না। প্রয়োজন হয় কাদের? আমাদের প্রয়োজন হয়, বা দেশের সব জায়গায় মানে দেশের যে অন্যান্য কি আছে ক্ষেত্র আছে, ওইসব ক্ষেত্রের মধ্যে কি শিক্ষকের প্রয়োজন হয়। তো এখন শিক্ষকের যে প্রয়োজনটা হয়, এই নিড ভার্বটা কিন্তু শিক্ষকের না, মানে কাদের প্রয়োজন হয়? অন্য মানুষের প্রয়োজন হয়। সো কাজটা কিন্তু ভার্ব নিজে, সরি সাবজেক্ট নিজে করতেছে না, তার মানে এটা কি হবে? এটা প্যাসিভ ভয়েস হবে। তো প্যাসিভ ভয়েসের গঠন কি ভাইয়া? অক্সিলারি ভার্ব দিয়ে ভার্বের 3 নাম্বার অব দিতে হয়। তো আমি বিশ্বাস করি যে একজন টিচারের প্রয়োজন। একজন টিচার সাবজেক্ট যদি হয় কি লিখবো ভাইয়া? এ টিচার। এ টিচার। এখন প্রয়োজন মানে কি? এ টিচারের সাথে অক্সিলারি ভার্ব কি আসবে ভাইয়া? ইজ। এবং এই প্রয়োজন হচ্ছে নিড। নিডের 3 নাম্বার রূপ কি ভাইয়া? নিডেড। ইজ নিডেড, প্রয়োজন হয়। একজন শিক্ষকের, এ টিচার ইজ নিডেড, একজন শিক্ষক প্রয়োজন বা একজন শিক্ষকের প্রয়োজন কোথায়? সর্বত্রই। ইন এভরি হোয়ার। ইন এভরি হোয়ার বা ইন প্রিপোজিশন আমরা এখানে অ্যাড না করলেও চলে, সর্বত্রই আমরা কি দিব? এখানে এভরি হোয়ার দিতে পারি। এভরি এভরি হোয়ার মানে কি? সর্বত্রই, এভরি হোয়ার। ঠিক আছে। এবং তাই তিনি, এবং ইংরেজি কি হয়? এন্ড। এবং তাই তিনি, এন্ড সো, তিনি ইংরেজি কি? হি। এন্ড সো হি সর্বত্র একটি বিরাট ভূমিকা পালন করতে পারেন। তুমি একটা জিনিস মনে রাখবো ভাইয়া, ভূমিকা পালন করা যে ভার্বটা, এটা হচ্ছে প্লে রোল। প্লে রোল মানে কি ভাইয়া? ভূমিকা পালন করা। প্লে রোল মানে কি? ভূমিকা পালন করা। ভূমিকা পালন করা, এটা হচ্ছে কি ভাই? প্লে রোল। তো তাই সে কি ভূমিকা পালন করতে পারেন বলছে। তো পারেন মানে কি ভাই? ক্যান মানে পারা। সো হি ক্যান প্লে রোল মানে কি? ভূমিকা পালন করতে পারে। সো হি ক্যান প্লে রোল। কিন্তু এখানে যে ভূমিকা পালন করতে বলছে না, কিন্তু কি বলছে? বিরাট ভূমিকা। এ বিরাট ভূমিকা মানে একটি বিরাট ভূমিকা, মানে কি? এ বিরাট মানে কি ভাই? গ্রেট। আর রোল মানে কি? ভূমিকা পালন করা, এটা দিলাম। তো দেখো প্লে রোল মানে কি ভাইয়া? ভূমিকা পালন করা, কিন্তু এখানে বলছে একটি বিরাট ভূমিকা পালন করা, তাই এ গ্রেট রোল দিলাম। তো ক্যানের পরে কি দিলাম ভাইয়া? ভার্ব দিলাম, মানে প্লে। কারণ প্লে রোল মানে কি? ভূমিকা পালন করা। সো হি তাই সে, ক্যান প্লে মানে কি? পালন করতে পারে কি? ভূমিকা। তো ভূমিকা ইংলিশ কি ভাইয়া? এ গ্রেট রোল মানে কি? একটি বিরাট ভূমিকা। রোল মানে কি? এখানে ভূমিকা। এখানে ভূমিকা পালন করা প্লে রোল হিসেবে ব্যবহার করা হয়, কারণ এখানে প্লে মূলত পালন করা বোঝায়। প্লে পালন করা বোঝায়, প্লে অর্থ খেলাও আছে। আর রোল মানে কি ভাইয়া? ভূমিকা। রোল মানে কি? ভূমিকা। তো দেখো, সো হি ক্যান প্লে, তাই সে পালন করতে পারে কি? এ গ্রেট রোল, একটি বিরাট ভূমিকা। কোথায়? সর্বত্রই। সর্বত্র ইংলিশ কি ভাইয়া? এভরি হোয়ার, সর্বত্রই। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? একজন ভালো শিক্ষক দেশের জন্য একটি সম্পদ। একজন ভালো শিক্ষক দেশের জন্য একটি সম্পদ। তো আমরা এটা কিভাবে লিখতে পারি? একজন ভালো শিক্ষক, এ গুড টিচার। এ গুড টিচার, একজন ভালো শিক্ষক। সম্পদ, এখানে ভার্ব নাই, যে এতটুকু চলে গেল। একজন ভালো শিক্ষক গেল, দেশের জন্য মানে কি? ফর কান্ট্রি, একটি সম্পদ মানে কি? একটা অ্যাসেট। তো এখানে যেহেতু ভার্ব নাই, অক্সিলারি ভার্ব দিব। এ গুড টিচার, অক্সিলারি ভার্ব কি হইতেছে ভাই? ইজ। এ গুড টিচার ইজ, একজন ভালো শিক্ষক হলো কি? একটি সম্পদ, বা একটি সম্পদ ইংলিশ কি ভাইয়া? এ অ্যাসেট। এ সেট, অ্যাসেট মানে কি ভাইয়া? সম্পদ। এখন দেখো ভাইয়া, এই যে এ দেখতেছো না ভাইয়া? এ, এটা কিন্তু বাউয়েল। এ হচ্ছে বাউয়েল। বাউয়েল কয়টা থাকে? 5টা। একটা হচ্ছে এ, একটা ই, একটা আই, ও, ইউ। এই 5টা হচ্ছে ভাই বাউয়েল। তো এই বাউয়েলের সামনে তুমি যদি ভাই আর্টিকেল বসাও, তখন কি হবে ভাই? এন হবে। এটা এ না হয় কি হবে ভাই? এন হবে। এন মানে কি? একটি। এ মানেও একটি। শুধু বাউয়েলের আগে কি বসবে? এন বসবে। এবং কনসোনেন্ট মানে এই 5টা ছাড়া ইংরেজি বর্ণমালায় যে বাকি 21টা ওয়ার্ড আছে বা বর্ণ আছে, এগুলার হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। আর ভাওয়েল গুলোর পূর্বে কি বসে? এন বসে। যদিও আর্টিকেলের মধ্যে নিয়মের একটু ব্যতিক্রম আছে, এটা আমরা এখন দেখব না। ঠিক আছে। এ গুড টিচার, একটি ভালো শিক্ষক, ইজ এন অ্যাসেট, কি? একটি সম্পদ। কার জন্য? দেশের জন্য। ফর দা কান্ট্রি।
ফর দ্য কান্ট্রি। ঠিক আছে, একটা দেশের জন্য কি তিনি একটা সম্পদ। তিনি ছাত্রদের কচি মনকে গড়ে তোলেন। সাবজেক্ট কোনটা? তিনি। হি গড়ে তোলেন বা গড়ে তোলা যে ভার্বটা, গড়ে তোলা একটা ভার্ব। তো গড়ে তোলা যদি ভার্ব হয় এটা কি দিতে পারি? এমনিতে গড়ে তোলা হচ্ছে তোমার অর্থ হচ্ছে মোল্ড। মোল্ড অর্থ গড়ে তোলা। তো যদি তোমার কাছে এই ওয়ার্ডটা কঠিন মনে হয় তখন তুমি কি করবা? তুমি কিভাবে সহজ, ধরো তোমার ওয়ার্ডটা তুমি জানো না, এখন তুমি কিভাবে এই গঠন করা ইংলিশটা লিখতে পারো? তুমি জানো কি বিল্ড অর্থ গঠন করা, ঠিক আছে, মেক অর্থ গঠন করা, বাট তুমি একটা সিমিলার ওয়ার্ড দিয়ে দিলা। তো হি তিনি গড়ে তোলেন না, আমরা কি লিখবো? গড়ে তোলা ইংলিশ হচ্ছে বিল্ড আপ। হি বিল্ডস আপ। বিল্ডস আপ নির্মাণ করা বা গড়ে তোলা। হি বিল্ডস আপ কেন এস হইছে? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি বিল্ডস আপ সে গড়ে তোলেন কি? ছাত্রদের কচি মনকে। এই যে তিনি কচি মনটাকে গড়ে তোলে। এই কচি মনটা কার? ছাত্রদের। তো ছাত্রদেরটা আমরা পরে লিখবো। এখন কচি মনকে বা কচি মন মানে কি? তিনি গড়ে তোলে কচি মন ইংলিশ কি? দা ইয়াং মাইন্ড। ইয়াং মাইন্ড। ইয়াং মাইন্ড মানে কি? কচি মন। ইয়াং মানে কি? কচি বা যুবক, এটা বোঝায় আর কি। তিনি গঠন করে দা ইয়াং মাইন্ড কচি মনকে। কাদের? ছাত্রদের। তো ছাত্রদের মানে কি হবে ভাই? অফ স্টুডেন্ট। অফ স্টুডেন্টস। তিনি ছাত্রদের কচি মনকে গড়ে তোলেন। হি বিল্ডস আপ দা ইয়ং মাইন্ড অফ স্টুডেন্টস। তিনি ছাত্রদের কচি মনকে গড়ে তোলেন। এখন দেখো, তিনি তাদের মধ্যে দেশপ্রেম, ধর্ম, মূল্যবোধ, নৈতিকতা, সমাজসেবা ইত্যাদির বোধ জাগিয়ে তোলেন। এখন এখানে যে সাবজেক্ট কোনটা আছে ভাইয়া? দেখো তো ভাইয়া, তিনি। তিনি কি করেন? ভার্ব কোনটা ভাইয়া? জাগিয়ে তোলা। সাবজেক্ট গেল, ভার্ব গেল, ঠিক আছে। তো সাবজেক্ট গেল, ভার্ব গেল, তিনি কি করে? জাগিয়ে তোলেন। কোথায় জাগিয়ে, কি জাগিয়ে তোলেন ভাইয়া? বোধ। কিসের বোধ? এই যে এতগুলো কোয়ালিটি দেখতেছো না, এই কোয়ালিটি গুলার, এই কোয়ালিটি গুলার বোধ জাগায় তোলেন আর কি। কোথায় জাগিয়ে তোলেন তিনি এই বোধগুলা? তাদের মধ্যে। এখন দেখো, সাবজেক্ট হচ্ছে ভাইয়া তিনি জাগিয়ে তোলেন। তোমরা সাবজেক্টটা আগে দিব তিনি, তারপর ভার্ব কি? ভাই জাগিয়ে তোলেন। তো জাগিয়ে তোলা ভাইয়া ইংলিশ হচ্ছে আমরা কি বলতে পারি? ইনকুলকেটস। ইনকুলকেটস বলতে পারি। তো এই ওয়ার্ডটা খুব ডিফিকাল্ট লাগতেছে, সো আমরা জাগিয়ে তোলার একটা সিমিলার ওয়ার্ড যদি দিয়ে রাইজ দিতে পারি। রাইজ হচ্ছে কি ভাই? জাগিয়ে তোলা। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা কি লিখবো? এস যুক্ত করে দিলাম। হি রাইজেস, তিনি কি? জাগিয়ে তোলেন। কি জাগিয়ে তোলেন? বোধ। বোধ জাগিয়ে তোলেন। বোধ মানে কি ভাইয়া? সেন্স। তিনি জাগিয়ে তোলেন সেন্স। এস ই এন এস ই, সেন্স। হি রাইজেস সেন্স। তিনি বোধ জাগিয়ে তোলেন। কিসের? এই যে ইত্যাদির, এই যে কোয়ালিটি গুলো দেখতেছো না, এই কোয়ালিটি গুলোর। তো সেন্স অফ দিব আমরা, অফ দিয়ে এই কোয়ালিটি গুলা দিব, কারণ এই কোয়ালিটি গুলোর এর যুক্ত আছে না ভাইয়া। তো এই জন্য আমরা সামনে কি করলাম? অফ যুক্ত করলাম, যেন পরে যদি আমরা এই কোয়ালিটি গুলো দিই তাহলে এই কোয়ালিটি গুলোর হবে। আর যেহেতু এখানে অফ দিলাম, আমরা কি দিব? সামনে দা দিতে পারি। হি রাইজেস দ্য সেন্স অফ, তিনি জাগিয়ে তোলেন দ্য সেন্স অফ কিসের? এই কোয়ালিটি গুলোর। তো এই কোয়ালিটির মধ্যে প্রথমে কি আছে? দেশপ্রেম। দেশপ্রেম ইংলিশ কি তুমি জানো? পেট্রিয়টিজম। পেট্রি পেট্রিওটিজম অর্থ কি? দেশপ্রেম। তারপর ধর্ম মানে কি ভাইয়া? রিলিজন। ধর্ম হচ্ছে রিলিজিয়ন। রিলিজিয়ন। মূল্যবোধ ইংরেজি কি ভাইয়া? ভ্যালুস। ভ্যালুস হচ্ছে মূল্যবোধ। নৈতিকতা মানে কি ভাইয়া? মোরালিটি। মোরালিটি। তারপরে সমাজসেবা ইংলিশ কি ভাইয়া? সোশ্যাল সার্ভিস। সোশ্যাল সার্ভিস, ঠিক আছে। ইত্যাদি বলছে কি? ইটিসি। এই যে ইত্যাদির যে বোধটা তিনি জাগিয়ে তোলেন কোথায়? তাদের মধ্যে। তো তাদের মধ্যে, মধ্যে ইংলিশ কি ভাই? ইন। আর তাদের মধ্যে ইংলিশ কি? ইন দেম। তাদের মধ্যে। তাদের মধ্যে কি? এগুলা তিনি জাগায়া তোলেন। বুঝতে পারছো? ওকে। এখন কি বলছে? তিনি ছাত্রদের জন্য একজন আদর্শ। তিনি ছাত্রদের জন্য একজন আদর্শ। আমরা কি লিখবো? হি ইজ, তিনি হচ্ছেন একজন আদর্শ। একজন আদর্শ ভাই কি? হি ইজ এ মডেল। মডেল মানে কি? আদর্শ। বা এখানে হ্যাঁ মডেল বলতে পারি, আমরা মডেল বলতে পারি বা আইডিয়াল বলতে পারি। হি ইজ এ মডেল। তিনি হচ্ছে একটি আদর্শ। কাদের জন্য? ছাত্রদের জন্য। ফর স্টুডেন্টস।
ছাত্রদের জন্য তিনি একজন আদর্শ। ওকে, তো ছাত্রদের তাকে অনুসরণ করতে হয়, ছাত্রদের তাকে অনুসরণ করতে হয়। তো এই যে বাক্যটা দেখতেছো না, এটা কিন্তু তুমি চাইলে প্যাসিভ আকারও দিতে পারো, যে শিক্ষক ছাত্রদের দ্বারা কি হয়, অনুসরিত হয়, তুমি এভাবে লিখতে পারো। তুমি আচ্ছা দেখো, প্যাসিভ ভয়েসের যে কাহিনীটা, মানে সাবজেক্ট নিজে কাজটা করে না, অন্য কেউ কাজটা করে দেয় আর কি। তো ছাত্রদের তাকে অনুসরণ করতে হয়, এটা হচ্ছে একটিভ একটা ভয়েস। তো তুমি যদি এটাকে প্যাসিভ আকারে লিখো, তো তুমি কি লিখবা, শিক্ষক ছাত্রদের দ্বারা অনুসরিত হয়, ওই তখন প্যাসিভ ভয়েসের গঠন হবে। আচ্ছা, এখন আমরা কি লিখবো, ছাত্রদের তাকে অনুসরণ করতে হয়, করতে হয়, বুঝো, করতে হয়। তো আগে সাবজেক্টটা লিখি, ছাত্রদের মানে কি, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। ওকে, করতে হয়, করতে হবে, এরকম কিছু যদি বোঝায় তো আমরা কি হ্যাভ টু বসাইতে পারি বা হ্যাজ টু বসাইতে পারি। হ্যাঁ, হ্যাভ টু বা হ্যাজ টু। দ্য স্টুডেন্টস, আমরা কি বসাবো, যেহেতু অনেকগুলো স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস হ্যাভ টু মানে কি, করতে হয়। এই কথাটা লিখে নিতে পারো, করতে হয় বা করতে হবে, যেতে হবে, হ্যাভ টু গো, এরকম করতে হবে, হ্যাভ টু ডু, এরকম আর কি। তো অনুসরণ করতে হবে কি হবে, বা হ্যাভ টু ফলো, হ্যাভ টু ফলো মানে কি, অনুসরণ করতে হয়। দ্য স্টুডেন্টস হ্যাভ টু ফলো, ছাত্রছাত্রীদের অনুসরণ করতে হয় বা করতে হবে কাকে, তাকে। হ্যাভ টু ফলো হিম, হিম মানে কি ভাইয়া, তাকে। তো এখানে তুমি এই যে এটা নোট করে নিতে পারো, যে হ্যাভ টু মানে কি বোঝায়, করতে হয়। আচ্ছা, তারপর কি বলছে, একজন ভালো শিক্ষক সুনাগরিক তৈরি করতে পারেন। তারপরে বলছে কি, যাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য একান্ত প্রয়োজন। এই যে পার্টটা, পরের যে পার্টটা দেখতেছো না ভাইয়া, এই পরের পার্টটা আমরা কি করব, দেশের সার্বিক উন্নয়নের জন্য একান্ত প্রয়োজন, এটা আমরা পরে লিখব। আর এখানে এই যে এই বাক্যটার সাথে যে এই বাক্যটাকে অ্যাড করতেছে, যাদের কথাটা কিছুক্ষণ আগে আমরা কি পড়ছিলাম, যে বা যা দ্বারা যুক্ত করছে, যার কারণে আমরা হু, হুইচ বা দ্যাট কথাটা বলছিলাম। কিন্তু যাদের যদি দিয়ে যুক্ত করে, তখন যাদের হলে কি হবে ভাইয়া, হোম হবে। হোম মানে কি, যাদের বুঝাইতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যদি যাদের দ্বারা প্রশ্নটাকে বা বাক্য দুইটাকে যুক্ত করি, তখন আমরা হোম ইউজ করব। তো চলো আমরা আগে প্রথমটা করে নিই, যে একজন ভালো শিক্ষক সুনাগরিক তৈরি করতে পারেন। তো সাবজেক্ট কি ভাইয়া, একজন ভালো শিক্ষক। কি লিখবো, এ গুড টিচার, এ গুড টিচার, এ গুড টিচার, একজন ভালো শিক্ষক তৈরি করতে পারেন। বা পারেন বলছে না, পারা ইংলিশ কি ভাই, ক্যান, ক্যান। তৈরি করা ইংলিশ কি ভাই, মেক, মেক অর্থ তৈরি করা, ক্যান মেক। একজন ভালো শিক্ষক তৈরি করতে পারে, এটি গুড টিচার ক্যান মেক কি, কি তৈরি করতে পারে, একজন ভালো শিক্ষক সুনাগরিক তৈরি করতে পারে। মেক, সুনাগরিক ইংলিশ কি ভাইয়া, গুড অর্থ সু বা ভালো, আর নাগরিক ইংলিশ হচ্ছে তোমার সিটিজেন, সিটিজেন। একজন ভালো নাগরিক তৈরি করতে পারেন। এখন বলছি কি, যাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য একান্ত প্রয়োজন। তো যাদের কথাটা দ্বারা যেহেতু যুক্ত করবো, আমরা কি লিখবো, হোম, যাদের দেশের সেবা, দেশের সার্বিক উন্নয়নের জন্য একান্ত প্রয়োজন, তাদের প্রয়োজন। এখন দেখো, তাদেরকে প্রয়োজন, এখন এই প্রয়োজনটা কার, প্রয়োজনটা কার, দেশের না, প্রয়োজনটা কার, দেশের। তো আমরা কি লিখবো, সাবজেক্ট হচ্ছে এখন দেশ, হোম, যাদেরকে, দ্য কান্ট্রি, হোম দ্য কান্ট্রি, যাদেরকে প্রয়োজন। কার প্রয়োজন ভাইয়া, দেশের প্রয়োজন। তো দ্য কান্ট্রি নিড দিলাম, নিড। তো দ্য কান্ট্রি তো ভাই সিঙ্গুলার নাম্বার, তো আমরা কি করবো ভাইয়া, এস যুক্ত করে দিলাম। দ্য কান্ট্রি নিডস, হোম দ্য কান্ট্রি নিডস, যাদেরকে দেশের প্রয়োজন। এখন প্রয়োজন কি বলছে, একান্ত প্রয়োজন, মানে খুব ভাবে প্রয়োজন, এরকম কি হবে, ডিপলি, ডিপলি বা গভীর ভাবে প্রয়োজন। ডিপলি নিডস বা ব্যাডলি নিডস আমরা দিতে পারি। হ্যাঁ, দ্য কান্ট্রি ডিপলি নিডস, গভীর ভাবে প্রয়োজন বা একান্ত প্রয়োজন, কিসের জন্য, দেশের সার্বিক উন্নয়নের জন্য। উন্নয়নের জন্য বা জন্য কি, ফর, আর উন্নয়ন মানে কি, ডেভেলপ। তো দিলাম ডেভেলপ। এখন দেখো, ফর যেহেতু প্রিপজিশন, এটার পরে ভার্ব বসছে বা উন্নয়ন করা, তো আইএনজি দিয়ে দিব, ফর ডেভেলপিং, উন্নয়নের জন্য, কি, সার্বিক উন্নয়নের জন্য, ফর আচ্ছা, সার্বিক উন্নয়ন। তো ডেভেলপিং এর আগে সার্বিকটা বসে যাবে, ফর টোটাল ডেভেলপিং, টোটাল মানে কি, সামগ্রিক, বা ফর টোটাল ডেভেলপিং কি, দেশের, অফ কান্ট্রি, অফ কান্ট্রি মানে কি, দেশের, অফ কান্ট্রি, টোটাল ডেভেলপিং অফ কান্ট্রি মানে কি, দ্য কান্ট্রি ডিপলি নিডস
ওই দেশের কি গভীরভাবে প্রয়োজন ফর টোটাল ডেভেলপিং। শুধু যদি উন্নয়নের হইতো তাহলে আমরা ডেভেলপিং লিখতাম, আর যেহেতু বলছে সামগ্রিক উন্নয়ন বা সার্বিক উন্নয়ন, টোটাল ডেভেলপিং অফ কান্ট্রি। এখানে কি বলছে দেখো, যদিও তিনি খুব সাধারণ জীবন যাপন করেন, তিনি উচ্চ চিন্তা ও আদর্শে পরিপূর্ণ থাকেন। এখন দেখো নতুন আরেকটা টার্ম আসছে, এটা হচ্ছে যদিও। তারপরে এখানে কি বলছে, যদিও তিনি এরকমটা করেন তবুও তিনি অন্যরকম একটা কাজ, এটা বোঝাতেছে। মানে যদিও এবং তবু এটা যদি বোঝায়, তখন আমরা এই যদিওর পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাইয়া, দো। দো দ্বারা কি বোঝায়, যদিও। এটা দিয়ে শুরু করব। তারপর আমরা আগের যে পার্টটা আছে না, এই পার্টটাকে লিখবো যে তিনি খুব সাধারণ জীবনযাপন করে। দো হি, জীবনযাপন করা মানে কি ভাইয়া, লিড অর্থ কি, জীবনযাপন করা। দো হি লিড এ, হি লিড এস হবে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। যদিও সে লিডস এ কি, খুব সাধারণ জীবনযাপন। লিডস এ খুব সাধারণ মানে কি, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, খুব সাধারণ জীবনযাপন, ভেরি সিম্পল লাইফ। যদিও হি লিডস এ ভেরি সিম্পল লাইফ, যদিও সে কি যাপন করে, লিডস মানে কি যাপন করে, এ ভেরি সিম্পল লাইফ, এটি খুব সাধারণ জীবন, কমা দিলাম, তখন কি হয়েছে, তবু। কমা দিলে তবু অর্থটা দাঁড়াবে, তবু তিনি উচ্চ চিন্তা ও আদর্শে পরিপূর্ণ থাকেন, পরিপূর্ণ থাকেন। তাহলে কি দিব, হি ইজ ফুল, হি ইজ ফুল, সে কি পূর্ণ, তিনি পূর্ণ, হি ইজ ফুল। এখন তিনি যে পূর্ণ, কিসে পূর্ণ ভাইয়া, উচ্চ চিন্তা ও আদর্শে। হি ইজ ফুল অফ, উচ্চ চিন্তা ইংলিশ মানে কি, উচ্চ চিন্তা ইংলিশ হচ্ছে ভাইয়া হাই থট। হাই অর্থ উচ্চ, টি এইচ ও ইউ জি এইচ টি মানে কি, থট মানে কি চিন্তা, উচ্চ চিন্তা, এবং মানে হি ইজ, সে অবশ্যই, সে কি পূর্ণ, হি ইজ ফুল অফ হাই থট মানে উচ্চ চিন্তা, এবং কি আদর্শ। আদর্শ ইংলিশ কি ভাই, আইডিয়ালস। আইডিয়ালস অনেকগুলো আদর্শ, তো আইডিয়ালস। তো আমরা কি লিখবো, হি ইজ ফুল অফ হাই থটস এন্ড, থটস মানে কি চিন্তা, এন্ড আইডিয়ালস আদর্শ এবং উচ্চ চিন্তা তিনি কি পরিপূর্ণ। মাঝে মাঝে আমাদের দেশের শিক্ষকদের অর্থনৈতিক দুর্দশার কথা ভেবে আমার দুঃখ হয়, তারা করুণার পাত্র। ওকে, চলো আগে দেখি। মাঝে মাঝে কি হবে ভাই, সামটাইমস, সামটাইমস, সামটাইমস মাঝে মাঝে, ঠিক আছে। আমাদের দেশের শিক্ষকদের অর্থনৈতিক দুর্দশার কথা ভেবে আমার দুঃখ হয়, ভাই ভার্ব কি ভাই, দুঃখ হওয়া। আর সাবজেক্ট কোনটা ভাই, আমার। তো আমার কি, আই দিলাম সাবজেক্ট হিসেবে, আই। এখন দুঃখ হওয়া মানে কি, একটা কষ্ট অনুভব হওয়া, ঠিক আছে। তো আমি অনুভব হওয়া ভার্ব এখানে, যেহেতু ভার্বটা এখানে যদি একদম কারেক্টলি দেওয়া নাই, আমরা জাস্ট একটু ভিন্নভাবে চিন্তা করে নিলাম যে আই ফিল, আমি অনুভব করি কি, দুঃখ। আই ফিল, দুঃখ ইংলিশ কি ভাই, স্যাড। আই ফিল স্যাড, আমি দুঃখ অনুভব করি বা আমার দুঃখ হয়, একই কথা। আই ফিল স্যাড, আমার দুঃখ অনুভব করি আমি কি, কি অনুভব করি ভাইয়া, ভেবে। কি ভেবে, মানে ভাবার মাধ্যমে। কি ভাবার মাধ্যমে, আমার শিক্ষকদের অর্থনৈতিক দুর্দশার কথা ভাবার মাধ্যমে। কোনো কিছু করার মাধ্যমে যদি হয় তাহলে আমরা বাই দিয়ে এই ভার্বটা দিয়ে দিব, যে বাই, ভাবা ইংলিশ কি ভাই, থিঙ্ক। তো বাই যেহেতু প্রিপজিশন, আমরা কি লিখবো, আইএনজি দিয়ে দিব, বাই থিঙ্কিং। বাই থিঙ্কিং মানে কি, ভাবার মাধ্যমে বা ভেবে। আই ফিল স্যাড, আমি কি, আমি আমার দুঃখ হয় বাই থিঙ্কিং। বাই থিঙ্কিং মানে কি, ভাবার মাধ্যমে বা ভেবে। কি ভেবে, অর্থনৈতিক দুর্দশা কার, আমাদের দেশের শিক্ষকদের। অর্থনৈতিক দুর্দশা মানে কি, দা, অর্থনৈতিক দুর্দশা মানে কি, বা অর্থনৈতিক মানে হচ্ছে ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে কি অর্থনৈতিক, আর দুর্দশা মানে কি ভাইয়া, দুর্দশা মানে আমরা কি দিতে পারি, ক্রাইসিস দিতে পারি বা সংকট, হ্যাঁ এটা দিতে পারি, বা ইকোনমিক্যাল, আচ্ছা ক্রাইসিস দিই, বা ফ্লাইট অর্থ দুর্দশা আছে, আচ্ছা চলো ফ্লাইট দিলাম, FLIGHT, ইকোনমিক্যাল ফ্লাইট। অর্থনৈতিক দুর্দশা কাদের, শিক্ষকদের না, অফ টিচার, অফ টিচার্স মানে কি শিক্ষকদের। এই যে দ্য ইকোনমিক্যাল ফ্লাইটস অফ টিচার্স মানে কি শিক্ষকদের অর্থনৈতিক দুর্দশা কথা ভেবে, কি কাদের, আমাদের দেশের না ভাইয়া, অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের শিক্ষকদের দুর্দশার কথা ভেবে আমার কি দুঃখ হয়।
তো এখানে কি ছিল ভাইয়া দেখো, মাঝে মাঝে, মাঝে মাঝে কি দিলাম ভাইয়া, সামটাইমস। সামটাইমস মানে কি মাঝে মাঝে। আচ্ছা, তারপর আমার দুঃখ হয়, সাবজেক্ট কি ছিল আমার, দিলাম আই। আমার দুঃখ হয় বা দুঃখ হওয়া মানে কি ভাইয়া, দুঃখ অনুভব করা। তো অনুভব করা ভার্ব হচ্ছে ফিল, আর দুঃখ অনুভব করা মানে কি ফিল সেড, আই ফিল সেড, আমার দুঃখ অনুভব হয়। এখন কি বলছে দেখো, ভেবে, কি ভেবে, বুঝছো তাদের কথাটা ভেবে। তো ভাই ভেবে যে কথা, ভাবার মাধ্যমে কি কথা, তাই আমরা কি দিলাম, বাই থিঙ্কিং। বাই দিলাম মানে কি মাধ্যমে বোঝাইতেছে, বাবার মাধ্যমে না, তো থিঙ্ক দিলাম, থিঙ্ক মানে কি বাবা, যেহেতু বাই প্রিপোজিশন আমরা কি দিব, আইএনজি যুক্ত করবো, বাই থিঙ্কিং, ভেবে। কি ভেবে, অর্থনৈতিক দুর্দশার কথা ভেবে। অর্থনৈতিক দুর্দশা মানে কি, ইকোনমিক্যাল ফ্লাইট। তো কাদের অর্থনৈতিক দুর্দশা ভাই, শিক্ষকদের না। তো শিক্ষক ইংলিশ কি ভাই, টিচার্স। আর শিক্ষকদের মানে কি হবে, অফ টিচার্স। তো যেহেতু এখানে অফ দিলাম, তো আমরা এই যে ইকোনমিক্যাল ফ্লাইট না, এটার আগে আমরা কি দিব, দা দিব। দা ইকোনমিক্যাল ফ্লাইটস অফ টিচার, শিক্ষকদের অর্থনৈতিক দুর্দশার কথা ভেবে। কোথাকার, আমাদের দেশের না ভাইয়া। তো আমাদের দেশ ইংলিশ কি ভাই, আওয়ার কান্ট্রি। আর এখানে বলছে আমাদের দেশের, মানে এর যুক্ত আছে, আমরা কি বসাবো এখানে, অফ, অফ আওয়ার কান্ট্রি। বোঝা গেল। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, তারা করোনার পাত্র। দে, দে মানে হচ্ছে তারা, দে আর, তারা, দে আর কি, করোনার পাত্র। তারা হচ্ছে কিসের পাত্র ভাইয়া, করোনার পাত্র। দে আর অবজেক্ট, অবজেক্ট মানে কি বস্তু বা পাত্র বোঝায়। হ্যাঁ, অবজেক্ট তো পাত্র, দে আর অবজেক্ট অফ কিসের, করোনার। করোনা ইংলিশ কি ভাইয়া, পিটি বা এটা সহানুভূতি বোঝায় আর কি। দে আর অবজেক্টস অফ পিটি। পিটি মানে কি ভাইয়া, পিটি হচ্ছে তোমার সহানুভূতি বা করুণা। আর অবজেক্ট মানে কি পাত্র, আর করুণার মানে কি অফ পিটি। ঠিক আছে, দে আর অবজেক্টস অফ পিটি, তারা কি করুণার পাত্র। তো তারপরে কি বলছে, অনেক অনেক কর্মকর্তা ও রাজনীতিবিদ তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো সাবজেক্টটা কোনটা, কারা তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, অনেক কর্মকর্তা এবং রাজনীতিবিদ, এটা হচ্ছে সাবজেক্ট। তো এটা যদি সাবজেক্ট হয় বা আমরা এটা লিখে ফেলি, অনেক কর্মকর্তা মানে কি, মেনি কর্মকর্তা মানে হচ্ছে অফিসার, অনেক অফিসার্স, এবং রাজনীতিবিদ বা রাজনীতিবিদ ইংলিশ কি, পলিটিশিয়ান, পলিটিশিয়ানস, হ্যাঁ পলিটিশিয়ানস। অনেক কর্মকর্তা ও রাজনীতিবিদ মানে কি, মেনি পলিটিশিয়ান এন্ড অফিসার্স, তারা ভার্ব কোনটা ভাইয়া, চিনিমিনি খেলা। বুঝো, চিনিমিনি খেলা। তো এই যে চিনিমিনি খেলা যে কথা, শুধু খেলা একই কথা, আমরা কি লিখবো, খেলা ভার্ব মানে কি, প্লে। এখন তো এখানে তো সাবজেক্ট তো মনে করো প্লোরাল, মানে অনেকগুলা বোঝাইতেছে, তাই ভার্বের সাথে এস বাই এস হইলো না। মেনি অফিসার্স এন্ড পলিটিশিয়ান প্লে, তারা খেলে, কি খেলে ভাইয়া, চিনিমিনি খেলে। আম, কি নিয়ে খেলে ভাইয়া, তাদের ভাগ্য নিয়ে না ভাইয়া। তো ভাগ্য ইংলিশ কি ভাইয়া, ফেট অর্থ ভাগ্য, তো তাদের ভাগ্য নিয়ে, তাদের বা তাদের ভাগ্যের সাথে খেলে আর কি। তো এই যে নিয়ে কথাটা দিয়ে আমরা কি প্রিপোজিশন উইথ ইউজ করতে পারি, বা নিয়ে বা সাথে বোঝাইতেছে কি, তাদের ভাগ্যের সাথে চিনিমিনি খেলে। প্লে উইথ, উইথ মানে কি তাদের সাথে, তাদের সাথে, তাদের ভাগ্য বা তাদের ভাগ্য ইংলিশ কি ভাইয়া, তাদের হচ্ছে দেয়ার, আর ভাগ্য ইংলিশ হচ্ছে ভাইয়া ফেট, তাদের ভাগ্যের সাথে চিনিমিনি খেলে। ঠিক আছে, তারা শিক্ষকদের সেবাকে গ্রহণ করতে ও মূল্যায়ন করতে প্রস্তুত নন। সাবজেক্ট কে, তারা, ভার্ব কোনটা, প্রস্তুত থাকা, আর নন এটা জাস্ট নেগেটিভ ওয়ার্ড দিল। তো আমরা কি করতে পারি ভাইয়া, ননটা নটের মাধ্যমে যুক্ত করে দিব। তো তারা প্রস্তুত নন। তা আমি যদি বলি তারা ইংলিশ হচ্ছে দে, আর প্রস্তুত মানে কি, আমরা বলবো দে আর রেডি। দেখো দে আর রেডি, দে আর রেডি মানে কি, তারা প্রস্তুত। আমি যদি বলি আমি রেডি, আই এম রেডি, আমি রেডি মানে আমি প্রস্তুত মানে কি, আই এম রেডি। তারা প্রস্তুত মানে কি, দে আর রেডি। এখন নন যেহেতু আছে নট, তো এটাকে আমরা কি করবো, অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করে দিব। দে আর নট, তারা প্রস্তুত নয় কি করতে, গ্রহণ করতে এবং মূল্যায়ন করতে। বা করতে আছে না, আমরা টু দিয়ে, এখন একটা টু দিয়ে কিন্তু আমরা দুইটা ভার্ব দিতে পারবো, এটা হচ্ছে গ্রহণ করা, এটা হচ্ছে মূল্যায়ন করা। বা গ্রহণ করা ইংলিশ কি, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, এবং ও মূল্যায়ন করা মানে কি, ইভালুয়েট দিতে পারি। হ্যাঁ, মূল্যায়ন করা মানে কি, ইভালুয়েট দিতে পারি। ইভালুয়েট মানে কি, মূল্যায়ন করা, এটা হচ্ছে মূল্যায়ন করা, আর গ্রহণ হচ্ছে অ্যাকসেপ্ট করা। দে আর নট রেডি, তারা প্রস্তুত নন টু অ্যাকসেপ্ট মানে কি, গ্রহণ করতে, এবং এই টুই কিন্তু এখানে এই ভার্বটার সাথে ইন্ডিকেট, মানে এই ভার্বটার সাথে মানে ব্যবহৃত হচ্ছে। তো টু এভালুয়েট মানে কি, মূল্যায়ন করতে, তারা প্রস্তুত নন
কি করতে প্রস্তুত নন? গ্রহণ করতে এবং মূল্যায়ন করতে। কি গ্রহণ করতে এবং মূল্যায়ন করতে? শিক্ষকদের সেবাকে। তো সেবা, দ্য সার্ভিস, দ্য সার্ভিস মানে কি? সেবা কাদের? শিক্ষকদের। অফ টিচার্স, অফ টিচার্স মানে কি? শিক্ষকদের। তো তারা শিক্ষকদের কি করতে? মানে সেবা এবং মানে সেবাকে গ্রহণ এবং মূল্যায়ন করতে তারা প্রস্তুত নন। এখানে কি বলছে? যদিও তারা তাদের বক্তৃতায় শিক্ষকদের জাতি গঠনের স্থপতি হিসেবে উল্লেখ করেন, অথচ তাদের অবজ্ঞা করেন। তো এই যে প্রথম পার্টটা, যদিও, এটা দিয়ে আমরা করে নিই। আমরা জানি যদিও হলে কি হবে? দো হয়। দো সাবজেক্টকে তারা, দো দে, তারা কি করেন ভাই? ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে তারা উল্লেখ করেন। ঠিক আছে, কি হিসেবে উল্লেখ করেন? এই বলছে কি জাতি গঠনের একটা স্থপতি হিসেবে আছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম দেখো, যদিও দিলাম, তারাও দিলাম। যদিও তারা, এখন কি ভার্ব দিব? উল্লেখ করেন। ভাই উল্লেখ করা ইংলিশ কি ভাই? মেনশন। মেনশন অর্থ উল্লেখ করা। ঠিক আছে, সাবজেক্ট যেহেতু অনেকগুলো তাই ভার্বের সাথে এস বাই এস হয় নাই। তো যদিও তারা মেনশন করে, যদিও তারা উল্লেখ করেন, কি উল্লেখ করেন ভাইয়া? বা যদিও তারা তাদের বক্তৃতায় শিক্ষকদেরকে জাতি গঠনের স্থপতি হিসেবে উল্লেখ করেন। তো তারা উল্লেখ করেন, কাদেরকে উল্লেখ করেন ভাইয়া? দেখো তো, শিক্ষকদের উল্লেখ করেন। তো শিক্ষকদের মানে কি? দে মেনশন টিচার্স, দা টিচার্স দিব আমরা, দা শিক্ষকদেরকে। দে মেনশনস দা টিচার্স, তারা শিক্ষকদেরকে উল্লেখ করেন। এখন কি হিসেবে উল্লেখ করেন? জাতি গঠনের স্থপতি হিসেবে, জাতি গঠনের স্থপতি হিসেবে। এই যে হিসেবে কথাটা দেখতেছো না? হিসেবে হলে কি হবে ভাই? এজ। এজ। জাতি গঠনের স্থপতি মানে কি? দেখো, স্থপতি কথার মানে হচ্ছে আর্কিটেক্ট। আর্কিটেক্ট, স্থপতি কথার মানে কি? আর্কিটেক্ট। তো এজ আর্কিটেক্ট অফ কিসের? জাতি গঠনের। বা জাতি গঠন ইংলিশ কি ভাই? নেশন বিল্ডিং। নেশন মানে হচ্ছে জাতি, আর বিল্ডিং হচ্ছে গঠন। তো জাতি গঠন মানে কি? নেশন বিল্ডিং। যেহেতু জাতি গঠনের, আমরা কি লিখবো? অফ নেশন বিল্ডিং। তো জাতি গঠনের আর্কিটেক্ট, আর্কিটেক্ট হিসেবে। তো এখানে অফ দিলাম না ভাইয়া, সামনে আমরা কি দিতে পারি? দা। অ্যাজ দা আর্কিটেক্ট অফ নেশন বিল্ডিং, জাতি গঠনের স্থপতি হিসেবে তাদেরকে কি করেন? তারা মেনশন করেন। কোথায় মেনশন করেন? তাদের বক্তৃতায়, তাদের বক্তৃতায়। তো তাদের বক্তৃতা ইংলিশ কি ভাইয়া? স্পিচ। স্পিচ অর্থ ভাইয়া বক্তৃতা। তো তাদের বক্তৃতা কি হবে ভাইয়া? দেয়ার স্পিচ। দেয়ার স্পিচ। দেয়ার স্পিচ অর্থ কি? তাদের বক্তৃতা। কিন্তু এখানে কি বলছে? তাদের বক্তৃতায়। এই যে অন্তস্থ অ না, তো এই জন্য আমরা প্রিপোজিশন হিসেবে কি বসাবো? ইন বসাবো। কারণ আমরা জানি কি এ, ও, তে, তারপরে যদি মধ্যে এগুলা বোঝাই, তখন প্রিপোজিশন হিসেবে আমরা ইন বসাতে পারি। ইন দেয়ার স্পিচ মানে কি? তাদের বক্তৃতায়। তো দ্য আর্কিটেক্ট অফ নেশন বিল্ডিং মানে কি? জাতি গঠনের স্থপতি হিসেবে শিক্ষকদের মানে কি? দ্য টিচার্স, তারা মেনশন করেন। ঠিক আছে, এই যে বাক্যটা এতটুকু হয়েছে। তো এখানে যদিও দিলাম না, এখন আমি যদি এখানে ক্ষমা দিই তখন কি হবে? অথচ বা তবু। ঠিক আছে, অথচ বা তবু তাদের অবজ্ঞা করেন। তারা তাদেরকে কি করছে? অবজ্ঞা করছে। দো দে, তারা কি করে? অবজ্ঞা করে। কাদেরকে? এই টিচারদেরকে। অবজ্ঞা করা ইংলিশ কি? বা নেগলেক্ট। নেগলেক্ট, নেগলেক্ট, হ্যাঁ নেগলেক্ট। কাদেরকে? টিচারদেরকে। নেগলেক্ট দা টিচার, বা নেগলেক্ট দেম দিতে পারি আমরা। নেগলেক্ট দেম লিখতে পারি, মানে কি? তাদেরকে। নেগলেক্ট দেম, দেন নেগলেক্ট দেম, তারা তাদেরকে কি করে? অবজ্ঞা করেন। এখন দেখো আরেকটা বাক্য এখানে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বাক্য। এই যে একটা পার্ট দেখো, সমাজে শিক্ষকদের সম্মান ও যথাযথ মর্যাদা না দেওয়া পর্যন্ত। এই যে কথাটা দেখো, কোনো কিছু করা না করা পর্যন্ত বা না দেওয়া পর্যন্ত দেশের আসল উন্নতি হবে না। মানে একটা কন্ডিশন যদি না মানে, তখন অন্য একটা কিছু হবে না। যদি এরকম কিছু হয়, তখন এখানে কি বসবে? না দেওয়া পর্যন্ত কথাটার মানে হচ্ছে আনটিল বসাইতে পারো বা আনলেস বসাইতে পারো। এটা দ্বারা কি বোঝায়? যতক্ষণ না পর্যন্ত। তো এই ক্যাটাগরি বাক্য তুমি যদি লিখো, তো তুমি সবার প্রথমে কি দিলাম? আনটিল দিলাম। আনটিল মানে কি ভাইয়া? যতক্ষণ না পর্যন্ত। তো এখন যতক্ষণ না পর্যন্ত যে কন্ডিশনটা, এটা আমরা আগে দিব, যে সমাজে শিক্ষকদের সম্মান ও মর্যাদা না দেওয়া পর্যন্ত। বুঝছো? যতক্ষণ না পর্যন্ত বলছে না? তো এখন সম্মান ও যথাযথ মর্যাদা দেওয়া পর্যন্ত, এটা আমরা আগে লিখবো, পরে দেশের আসল উন্নতি হবে না, এটা পরে লিখবো। হ্যাঁ, তো যতক্ষণ না পর্যন্ত সমাজে শিক্ষকদের সম্মান এবং
মর্যাদা না দেওয়া হয় বা শিক্ষকরা মর্যাদা এবং সম্মান না পায়, তাহলে সাবজেক্ট কি ভাইয়া? টিচাররা। বা আমরা কি লিখতে পারি? সাবজেক্ট আমরা নিজেরাই হইতে পারি যতক্ষণ না পর্যন্ত আমরা কি না দেই, আনটিল উই না দেওয়া পর্যন্ত উই কি লিখতে পারি? উই ডোন্ট গিভ, যতক্ষণ না পর্যন্ত আমরা না দিই। তো দেওয়া ইংলিশ কি ভাই? গিভ, বা সম্মান দেখানো বা মর্যাদা দেওয়া। তো আমরা কি যতক্ষণ না পর্যন্ত উই ডোন্ট শো লিখি আমরা, উই ডোন্ট, এখানে কি ডো নট, যতক্ষণ না পর্যন্ত উই ডো নট শো। আচ্ছা, এভাবে না লিখে আমরা একটু তোমাকে অন্যভাবে দেখাই লেখাটাকে। কি বলছে এটাকে দেখো তো ভাইয়া, সমাজে শিক্ষকদের সম্মান এবং যথাযথ মর্যাদা না দেওয়া পর্যন্ত, আনটিল, শিক্ষকেরা কিন্তু এগুলা পাবে। দ্য টিচার্স, দেখো আনটিল দ্য টিচার্স, যতক্ষণ না পর্যন্ত শিক্ষকরা সম্মানিত এবং কি মর্যাদা মণ্ডিত না হচ্ছে, আনটিল দ্য টিচার্স। এখন দেখো একটা কথা, এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসের আওতায় যদি লিখি, এখন আমি যদি এভাবে লিখি যতক্ষণ না পর্যন্ত শিক্ষকরা সম্মান এবং মর্যাদা না পাচ্ছে, তো ভাই সাবজেক্ট যদি হয় টিচার, এখন এই মর্যাদা এবং সম্মান যে পাওয়া, এটা কি তারা নিজে নিজে করবে নাকি অন্য কেউ করবে? অবশ্যই অন্য কেউ করবে। তার মানে সাবজেক্টের যে কাজটা, এই সাবজেক্ট নিজে করতেছে না, অন্য কেউ করতেছে। তার মানে কি এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলে ভাই আমরা কি করি? অক্সিলারি ভার্ব দিয়ে ভার্বের 3 নাম্বার রূপ লিখি। তো আনটিল দ্য টিচার্স, যেহেতু অনেকগুলো শিক্ষক, আমরা কি লিখবো? আর। এখন দেখো ভাই সম্মান পাওয়া, এটা হচ্ছে ভার্ব। আর কি? রেসপেক্টেড, রেসপেক্ট অর্থ সম্মান পাওয়া, আমরা কি লিখবো? রেসপেক্টেড, 3 নম্বর রূপ লিখবো। আনটিল দ্য টিচার্স রেসপেক্টেড, যতক্ষণ না পর্যন্ত শিক্ষকরা সম্মান পাচ্ছে এবং যথাযথ মর্যাদা, এন্ড যথাযথ মানে কি ভাই? প্রপার, এন্ড প্রপার মর্যাদা ইংলিশ কি ভাই? ডিগনিটি, ডিগনিটি অর্থ হচ্ছে মর্যাদা। যতক্ষণ না পর্যন্ত, আনটিল দ্য টিচার্স, শিক্ষকরা আর রেসপেক্টেড মানে কি? সম্মানিত না হচ্ছে বা সম্মান না পাচ্ছে, এবং কি আর প্রপার ডিগনিটি মর্যাদা না পাচ্ছে। এখন আমরা কমা দিব, দুঃখিত আমরা ক্ষমা না দিয়ে, এখানে কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, যে সমাজে বলছে, এই কথাটা কিন্তু বাকি আছে। তো যেহেতু সমাজে বলছে, আমরা কি লিখবো? কোথায়? সমাজ ইংলিশ হচ্ছে সোসাইটি, আর সমাজে মানে কি? ইন সোসাইটি, ইন সোসাইটি। সমাজে যতক্ষণ না পর্যন্ত না পাচ্ছে, এই যে ক্ষমা দিলাম মানে কি? ততক্ষণ পর্যন্ত। তারপর কি বলছে? দেশের আসল উন্নতি হবে না, দেশের আসল উন্নতি হবে না। দ্য কান্ট্রি, দ্য কান্ট্রি, এই যে আমাদের দেশটা দেখতেছো না ভাইয়া, এই দেশটার কি অ্যাকচুয়াল যে ইমপ্রুভমেন্ট, এটা সম্ভব হবে না। দা, আচ্ছা আমরা এইভাবে না লিখে একটু অন্যভাবে যদি করে লিখি, যে আসল উন্নতি হবে না, আমরা কি লিখবো? তবে ততক্ষণ পর্যন্ত। আসল উন্নতি ইংলিশ মানে কি? দেশের আসল উন্নতি মানে কি হবে? দেখো ভাইয়া, আসল উন্নতি মানে হচ্ছে দা অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল মানে কি? আসল। দা অ্যাকচুয়াল উন্নতি মানে কি? ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, দ্য অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, আসল উন্নতি কার? দেশের না, অফ কান্ট্রি, অফ কান্ট্রি মানে কি? দেশের আসল উন্নতি সম্ভব হবে না, বা দেশের আসল উন্নতি হবে না। উইল নট বি পসিবল, উইল নট বি পসিবল, পসিবল, বুঝো? দ্য অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট অফ কান্ট্রি মানে কি? দেশের আসল উন্নতি। উইল নট বি মানে কি? হবে না, কি হবে না? সম্ভব হবে না, বা দেশের আসল উন্নতি হবে না, একই কথা। এখন দেখো এত বড় যে একটা বাক্য গেল, এটা মূলত আমরা করছি কিভাবে? না দেওয়া পর্যন্ত মানে কি? আমরা বসলাম আনটিল, এটা একটা কন্ডিশনাল শব্দ। আনটিল দ্বারা কি বোঝাচ্ছে? যতক্ষণ না পর্যন্ত দেওয়া হইতেছে। কি দেওয়া হইতেছে? শিক্ষকদেরকে, শিক্ষকদেরকে মানে কি? যে দেখো দ্য টিচার্স, সম্মান এবং যথাযথ মর্যাদা। তো যেহেতু ভাই আমি বলছি এটা প্যাসিভ সেন্টেন্সের আকারে করছি আমরা, তো তাই আমরা কি করব? এই যে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের যে 3 নম্বর রূপ দেখতেছেন না ভাইয়া, এইটা করতেছি। দেখো তো সম্মান এবং যথাযথ মর্যাদা, সম্মান পাওয়া ইংলিশ কি ভাই? রেসপেক্ট, সম্মান পাওয়া ইংলিশ হচ্ছে রেসপেক্ট। আর এই প্যাসিভ ভয়েসের গঠনটা মেইনটেইন করার জন্য আমরা কি দিলাম? অক্সিলারি ভার্ব দিয়ে এই ভার্বের 3 নম্বর রূপ দিলাম, মানে কি? আর রেসপেক্টেড, এবং যথাযথ মর্যাদা পাওয়ার যে ব্যাপারটা, এন্ড প্রপার ডিগনিটি। কি পাইতেছে তারা? তারা প্রপার ডিগনিটি যে ব্যাপারটা আছে, এটা পাইতেছে কোথায়? সম্মান ও যথাযথ মর্যাদা গেল। তারপর সমাজে না, এই সমাজের জন্য আমরা কি দিলাম? বা ইন সোসাইটি, সমাজে। ততক্ষণ পর্যন্ত, এই যে কমাটা দিলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এইসব কিছু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেশের আসল উন্নতি সম্ভব হবে না। তবে দেশের আসল উন্নতি অর্থ কি?
দ্য অ্যাকচুয়াল মানে কি, দ্য আসল ডেভেলপমেন্ট হচ্ছে কি উন্নতি, দ্য আসল উন্নতি অফ কান্ট্রি মানে কি দেশের, তো দেশের আসল উন্নতি হচ্ছে এতটুকু, হবে না, উইল নট মানে কি হবে না। তো আমরা একটু সুন্দর করার জন্য কি লিখলাম, যে সম্ভব হবে না, উইল নট বি পসিবল, সম্ভব হবে না, উইল নট বি মানে কি হবে না, আর কি সম্ভব হবে না, উইল নট বি পসিবল। ওকে, তারপরে দেখো, আমাদের দেশে শিক্ষক হওয়ার এত সব নেতিবাচক দিক থাকা সত্ত্বেও আমি একজন শিক্ষক হতে চাই। এখানে নতুন ক্যাটাগরির একটা ওয়ার্ড আসছে, কি দেখো, সত্ত্বেও, বুঝো ভাই, সত্ত্বেও একটা কি কথা, এটা আমরা লিখতে পারি কি ইনস্পাইট অফ, সবার আগে কি লিখবো, ইন স্পাইট অফ, ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও লিখলাম। আচ্ছা, ইনস্পাইট অফ লিখলাম। এখন দেখো, কি হওয়া সত্ত্বেও আমাদের দেশে নেতিবাচক, আমাদের দেশের শিক্ষক হওয়ার এত বছর, মানে এখন ইনস্পাইট অফ লিখলাম মানে কি সত্ত্বেও, কেন মানে কি সত্ত্বেও, এই কথাটা তারপর লিখতে হবে। দেখো, এত সব, এই যে এত সব নেতিবাচক দিক থাকা সত্ত্বেও, এত সব নেতিবাচক দিক থাকা, তো এই সত্ত্বের পরে আমরা কি লিখবো, এত সব নেতিবাচক দিক থাকা। ভাই এখানে কি ভাইয়া ভার্ব কোনটা আছে ভাইয়া, থাকা, তো থাকা মানে কি ভাইয়া হ্যাভ, আমরা কি লিখবো, ইনস্পাইট অফ হ্যাভ। এখন ইনস্পাইট অফ এর পরে ভার্বের সাথে সবসময় আইএনজি বসবে। হ্যাঁ, এই যে অফ প্রিপোজিশনটা দেখতেছো না, ইনস্পাইট অফ, এটার পরে ভার্বের সাথে সবসময় আইএনজি বসে, এটার পরে তো ইনস্পাইট অফ হ্যাভিং লিখবো, মানে কি ইনস্পাইট অফ হ্যাভিং মানে কি থাকা সত্ত্বেও, কি থাকা সত্ত্বেও এত সব নেতিবাচক দিক। তো এত সব মানে কি ভাই, দিস, দিস মানে কি বুঝাইতেছে, যে এতগুলা, দিস নেতিবাচক দিক মানে কি নেগেটিভ সাইড, নেগেটিভ সাইড, এত সব নেতিবাচক সাইডস হবে আর কি। হ্যাঁ, তো কারণ অনেকগুলো নেতিবাচক দিক, তো তো দিস নেগেটিভ সাইডস, এত সব নেতিবাচক দিক থাকা সত্ত্বেও আমরা কি দিব। আচ্ছা, এই যে এত সব নেতিবাচক দিকগুলা, এটা কোথায় ভাইয়া, শিক্ষক হওয়ার ক্ষেত্রে না, শিক্ষক হওয়ার জন্য। টু বি মানে কি হতে, টু বি কি এ টিচার, টু বি এ টিচার একজন শিক্ষক হতে, টু বি এ টিচার, দিস নেগেটিভ সাইডস, টু বি এ টিচার একজন শিক্ষক হওয়ার জন্য কোথায়, আমাদের দেশে না, তো আমাদের দেশে আমরা কি লিখবো ভাইয়া, ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে এত সব নেতিবাচক দিক থাকা সত্ত্বেও, ক্ষমা, আমি একজন শিক্ষক হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই, আমরা কি লিখবো, আই, চাওয়া মানে কি ওয়ান্ট, আই ওয়ান্ট, হতে মানে কি ভাইয়া টু বি, আই ওয়ান্ট টু বি কি হতে চাই, একজন শিক্ষক, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ টিচার। ঠিক আছে, তো তারপর বাক্যটা দেখো, একজন শিক্ষক সত্যি জাতি গঠনের স্থপতি, একজন শিক্ষক সত্যই জাতি গঠনের স্থপতি। তো একজন শিক্ষক ইংলিশ মানে কি ভাইয়া, এ টিচার, এ টিচার হলো, এ টিচার ইজ কি জাতি গঠনের স্থপতি, জাতি গঠনের স্থপতি, জাতি গঠন মানে কি ভাই নেশন বিল্ডিং, স্থপতি মানে কি আর্কিটেক্ট, ইজ দা, সত্যি বলছে না ভাইয়া, তো সত্যি কথাটার জন্য, আচ্ছা আমি এই সত্যি কথাটা একটু পরে তোমাকে দেখাচ্ছি, আগে এই সত্যি কথাটা ছাড়া বাক্যটা গঠন করি। হ্যাঁ, এ টিচার ইজ দা আর্কিটেক্ট, আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে কি ভাইয়া স্থপতি, দ্য টিচার, এ টিচার ইজ দ্য আর্কিটেক্ট একজন শিক্ষক হচ্ছে কি স্থপতি কিসের, জাতি গঠনের, আর্কিটেক্ট অফ, জাতি গঠন মানে কি ভাই নেশন বিল্ডিং, নেশন বিল্ডিং, নেশন বিল্ডিং মানে কি জাতি গঠন, তো জাতি গঠনের কি ভাইয়া স্থপতি। দেখো একটা জিনিস, তো জাতি গঠন মানে কি নেশন বিল্ডিং, কিন্তু এখানে কি আছে দেখো, একটা অন্তস্থ র আছে না, মানে এর, এই জন্য আমি কি দিলাম অফ নেশন বিল্ডিং। তো স্থপতি মানে কি আর্কিটেক্ট, তো এই ক্যাটাগরির যে ওয়ার্ড গুলো আমরা বানাই, মানে বাক্যর যে অংশগুলো বানাই, আমরা কি অফ এর জন্য সামনে কি দিই, দা দিই। হ্যাঁ, দা আর্কিটেক্ট অফ নেশন বিল্ডিং, জাতি গঠনের স্থপতি কে, একজন শিক্ষক ইজ, একজন শিক্ষক হলো। তো এখন ভাই এই যে সত্যি কথাটা আছে না, সত্যি কথাটা আমরা কোথায় মেনশন করতে পারি, এ টিচার ইজ রিয়ালি, এই ইজ এর পরে আমরা দিতে পারি এটা, রিয়েলি, এ টিচার ইজ রিয়েলি দ্য আর্কিটেক্ট, রিয়ালি, রিয়েলি মানে কি সত্যি, আমরা এই অক্সিলারি ভার্বের পর এটা অ্যাড করে দিতে পারি, যে এ টিচার ইজ রিয়েলি দ্য আর্কিটেক্ট অফ নেশন বিল্ডিং মানে কি সত্যি একটি জাতি গঠনের স্থপতি। আমি এটা মন থেকে বিশ্বাস করি, দেখো আমি এটা মন থেকে বিশ্বাস করি, তো সাবজেক্টকে আমি, আই, ভার্ব কোনটা ভাই, বিশ্বাস করা, বিশ্বাস করা মানে কি বিলিভ, বিলিভ, আই বিলিভ আমি বিশ্বাস করি, কোনটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি, আই বিলিভ ইট, কিভাবে, মন থেকে, ফ্রম মাইন্ড, ফ্রম মাইন্ড না দিয়ে হার্ট লিখি। হ্যাঁ,
ফ্রম হার্ট, হার্ট থেকে বা মন থেকে, ভিতর থেকে এটা বিশ্বাস করি। হ্যাঁ, আই বিলিভ ইট ফ্রম হার্ট, বিশ্বাস করি আমি এটা। ওকে, আমি আমার লক্ষ্যকে আকাশচুম্বী করতে চাই। তো সাবজেক্ট কি আই, ভার্ব কোনটা ভাই, চাওয়া। আই ওয়ান্ট দিলাম, কি করতে চাই, করতে চাওয়া। করতে চাওয়া মানে কি ভাই, টু ডু, টু ডু মানে কি করতে, আই ওয়ান্ট টু ডু, আই ওয়ান্ট টু ডু কি আকাশচুম্বী মানে কি ভাই, দেখো আই ওয়ান্ট টু ডু, আমি আমি করতে চাই কি আকাশচুম্বী, আই ওয়ান্ট টু ডু আকাশচুম্বী। ইংলিশ কি ভাইয়া আকাশচুম্বী, আই ওয়ান্ট মানে কি আমি চাই, আর টু ডু মানে কি করতে, আমি করতে চাই। আকাশচুম্বী মানে কি, আমরা কি লিখতে পারি আকাশচুম্বী ইকুয়াল টু স্কাই হাই লিখতে পারি। হ্যাঁ, স্কাই হাই, স্কাই হাই মানে কি ভাই আকাশচুম্বী বা আকাশ, আকাশ সমান উঁচু আর কি। হ্যাঁ, স্কাই হাই মানে কি আকাশচুম্বী। আই ওয়ান্ট টু ডু স্কাই হাই মানে আমি আকাশচুম্বী করতে চাই কাকে, আমার লক্ষ্যকে। মাই লক্ষ্য মানে কি এম, আমি আই ওয়ান্ট টু ডু স্কাই হাই মাই এম, বা এভাবে লিখতে পারি যে আই ওয়ান্ট টু ডু মাই এম, আমি আমার লক্ষ্যকে করতে চাই কি স্কাই হাই, আকাশচুম্বী করতে চাই। তারপর কি বলছে দেখো, আমি একজন শিক্ষক হতে চাই, এটা তুমি অনেক আগে থেকে করে আসতেছো। আমরা কি লিখবো, আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। এবং এন্ড শিক্ষক হই আমি সুখী থাকবো। দেখো সাবজেক্ট কি ভাইয়া, আমি, আমরা কি লিখবো, আই, সুখী থাকবো মানে কি, দেখো থাকবো ভবিষ্যতের বোঝাইতেছে না, তো থাকা মানে কি ভাইয়া, ভবিষ্যতে থাকা আমরা বোঝাবো রিমেইন অর্থ থাকা, আর থাকবো মানে কি উইল রিমেইন, উইল রিমেইন আমরা থাকবো। আই উইল রিমেইন মানে কি আমি থাকবো, কি থাকবো ভাই, আমি সুখী থাকবো। আই উইল রিমেইন হ্যাপি, হ্যাপি অর্থ কি ভাই সুখী, আই উইল রিমেইন হ্যাপি আমি সুখী থাকবো। কি বলছে, শিক্ষক হয়েই। তো এখানে শিক্ষক হয়ে জিনিসটা এইভাবে চিন্তা না করে তুমি যদি এভাবে ভাবো যে শিক্ষক হওয়ার মাধ্যমে, তখন কিন্তু তুমি ইংলিশটা খুব সহজে করতে পারতেছো। কারণ তুমি জানো কি ভাই, মাধ্যমে হলে আমরা বাই দিয়ে কি দিতে পারি, অ্যাড করতে পারি আর কি। তো বাই হওয়া মানে কি ভাই বি না, তো বাই বি দিলাম, তো বাই যেহেতু আছে প্রিপজিশন আমরা আইএনজি দিব। বাই বিইং মানে কি হওয়ার মাধ্যমে বা হয়ে, বাই বিইং কি টিচার, বাই বিইং এ টিচার, বাই বিইং এ টিচার, বাই বিইং এ টিচার মানে কি শিক্ষক হওয়ার মাধ্যমে বা শিক্ষক হয়েই। অর্থটা কি দাঁড়ালো দেখো তো ভাইয়া, আমি সাবজেক্ট কি দিলাম আই, থাকবো, উইল রিমেইন অর্থ কি থাকবো মানে ভবিষ্যতে, সুখী থাকবো হ্যাপি, আই উইল রিমেইন হ্যাপি আমি সুখী থাকবো, শিক্ষক হয়েই। তো শিক্ষক হয়ে মানে কি বাই বিইং এ টিচার, শিক্ষক হয়েই। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা কি করলাম, এই যে কম্পোজিশনটা আমরা এখানে শেষ করলাম। তো তোমার কাজ কি ভাইয়া, এই কম্পোজিশনটা যে শেষ করলাম, তুমি তো আমার সাথে সাথে প্র্যাকটিস করলা। তো এখন তুমি কি করবা, তুমি তোমার যে প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছো ওই স্ক্রিনশটটা কি করবা, তুমি তুমি স্ক্রিনশটটা থেকে এই কম্পোজিশনটা এখন নিজে নিজে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইট করার চেষ্টা করবা। এটা তোমার হোমওয়ার্ক হিসেবে থাকলো। আর যে ওয়ার্ডগুলো তুমি না পারছো এই ওয়ার্ডগুলো আগে শিখে নাও, তারপর নিজে চেষ্টা করো না দেখে, যেন তুমি এটা করতে পারো। হ্যাঁ,